এবং এই পর্যায়ে নূপুর চৌধুরীর বিশেষ আয়োজন আবারও রক্তাক্ত বাংলাদেশ এর দায়ভার কার। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডাক্তার সজল আশফাক, তিনি নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন। আমার সাথে যুক্ত হয়েছেন সৈয়দা আলামিন রাসেল, তিনিও নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, জেনারেল সেক্রেটারি কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেট। সজল ভাই, আপনার ভিডিওটি একটু অন করে নিতে হবে। আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ খান রাজু, তিনি যুক্ত হয়েছেন কানাডা থেকে। মোহাম্মদ খান রাজু, আপনারও ভিডিওটি অন করে নিতে হবে, আমরা আপনার ভিডিওটি পাইনি। এবং আলামিন রাসেলকে আমরা পেয়েছি। সজল ভাই, আপনার ভিডিওটি পাওয়া মাত্রই আপনাকে আবার আমি যুক্ত করব। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে সুখেন জোসেফ গোমেজ, তিনি রিয়েলিটর এখানকার। আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন আমাদের সাথে নাফিসুল ইমরান, তিনি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে। এবং আমার সাথে আরো দুজন অতিথি আছেন, সজল ভাই এবং মোহাম্মদ খান রাজু। আমি দুজনের প্রতি অনুরোধ করছি, আপনাদের ভিডিওটি একটু অন করে নিতে হবে, আপনাদের ভিডিওটি এখনো অন হয়নি। ভিডিওটি না আসলে আপনাদের আমি মূল্যবান মন্তব্য সেটি নিতে পারবো না। এবং আমার অতিথিদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের নিয়ে ব্যক্তিগত কোনো কটূক্তি করা যাবে না। এছাড়া আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন, তার কারণ হচ্ছে দুজনেই আমাদের দেশের সরকার প্রধান, একজন সাবেক ছিলেন, একজন বর্তমান। এবং আমাদের সাথে সজল ভাই, আপনার ভিডিওটি আমি চাচ্ছি, এবং মোহাম্মদ খান রাজু আপনার ভিডিওটি চাচ্ছি। যদি মোহাম্মদ খান রাজু প্রোটেস্টে আছেন, কানাডার একটি প্রোটেস্ট থেকে তিনি যুক্ত হচ্ছেন, যদি খান রাজু আপনি শুনতে পান, আপনার ভিডিওটি অন করে নিতে হবে আমাদের সাথে। আমরা একটু যেতে চাই আলামিন রাসেল যেহেতু আছেন, আপনার এই মুহূর্তে প্রতিক্রিয়া বাংলাদেশ নিয়ে। নাফিস, আপনার ভিডিওটি অফ হয়ে গেছে। আলামিন রাসেল, আপনার ভিডিও, জি, একটু ছোট্ট করে প্রতিক্রিয়া আমি একটু নিয়ে নিতে চাই। হ্যাঁ, প্রতিক্রিয়া যেটা নূপুর, প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার প্রতিক্রিয়াটা তো খুব আপনার সোজাসাপটা যদি আমি বলি, সেটা হলো যে আমরা অত্যন্ত মর্মাহত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এখন। এবং আপনার আমরা দুশ্চিন্তায় আছি, যেহেতু আপনার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, সেখানকার পরিস্থিতি আমরা জানতে পারছি না। এবং আপনার এর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নিয়ে আমরা আসলে আপনার সন্দিহান। এটাই হলো আপনার খুব বর্তমানে। আমি ছোট ছোট করে প্রতিক্রিয়া জানাতে চাই, কারণ আমার চোখে পানি চলে আসছে। তার কারণটি হচ্ছে এভাবে শিক্ষার্থী মৃত্যুর কারো কাম্য নয়। কারণ আমরা সবাই ঢাকা, যেমন সুখেন আছে এখানে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, সজল আশফাক মেডিকেল থেকে পড়াশোনা করে এসেছেন, নাফিস, আপনি সবাই আমরা বাংলাদেশের সেই শিক্ষার্থীদের যে আবেগ সেটি আমরা জানি। একই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা আমাদের অহংকারের জায়গা, দুটোই হচ্ছে আমাদের আবেগ এবং ইমোশনের জায়গা। ডাক্তার সজল আশফাক, আপনার কাছে আমি যেতে চাই, আপনার প্রতিক্রিয়া এই মুহূর্তে জানতে চাই। ধন্যবাদ নূপুর। প্রথমে জেনে নিতে চাই যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে? শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এবং আপনার মতোই আপনি যেটা বলছিলেন যে আপনি খুবই আবেগ আপ্লুত এই সময়ে, চোখে পানি চলে আসছে। আসলে আমি গত কয়েকদিন ধরে আমার মনে হয় যে আমি ঠিক প্রকৃতস্থ না, আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না। এবং প্রতি মুহূর্তে আমি মনে হয় যে ক্রমশ এই খবরগুলো যত আসছে, এই মৃত্যুর খবরগুলো যত আসছে, সংখ্যায় যতটা বাড়ছে, এবং এটা এখন 100-র উপরে ছাড়িয়ে গেছে। এবং যেভাবে আমরা শুনছি এই ঘটনাগুলো ঘটছে, এবং বিভিন্ন ভিডিও দেখছি বিভিন্ন জায়গায়, এবং সেইগুলো দেখে আসলে সুস্থ থাকা খুব কষ্টকর বিষয়। আসলে অসুস্থ হয়ে যাচ্ছি মনে হয়। মানে এটা কি হচ্ছে, মানে একটা বাংলাদেশে অনেক রকম ঘটনা এর আগে ঘটেছে, বিডিআর কিলিং হয়েছে, তার আগে অনেক রকম ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম হয়েছে, বাসে আগুন হয়েছে, অনেক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, অনেকগুলো ঘটনা শুনেছি। কিন্তু এই কয়েকদিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে এতগুলো মানুষ, এবং তার মধ্যে খুবই সংবেদনশীল জায়গা হচ্ছে এরা তরুণ, বয়সে তরুণ, এর মধ্যে ক্লাস 9-এর ছাত্র আছে, সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এবং এরা আমাদের ভবিষ্যৎ, এবং সব মেধাবী ছাত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন, প্রত্যেকেই এরা বাংলাদেশের ভবিষ্যৎ। মানে আসলেই মানে খুব মানে বেদনাহত হচ্ছি, মানে এতটা খারাপ লাগছে যে আছি এখানে, আবার বোধহয় নতুন করে ফিল করছি যে আমরা আমাদের যে মানুষের যে শেকড়টা যে দেশেই থাকে, সেটা মনে হয় যে আবারও মানে খুবই মানে প্রতি মুহূর্তে আমরা সেটা টের পাচ্ছি আসলে, যে আমরা আসলেই
দেশের সাথে যে আমাদের যোগাযোগটা কতটা দৃঢ়, আসলে মানে সেটাই আমরা এসব প্রবাসী থেকে জানানোর ভাষা আসলে নেই। ভাষা জানানো নিয়ে আসলে। এবং আমার গতকাল থেকে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আমি যখন পরিকল্পনা করেছি এই অনুষ্ঠানটি করব, যার যার ব্যক্তিগত মতামত, অতিথিরা জানতে চেয়েছেন কি বলবো, আমি বললাম আপনি যা ফিল করেন সেটাই বলবেন। অনেকে আবার বলেছে তোমার তো অনেক সাহস, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি যে কোনো একটি পক্ষ নিতে হবে। আমি জানি আমার দীর্ঘদিনের সাংবাদিকতা ক্যারিয়ার এটি, আমি অহংকারের সাথে বলতে পারি, যখন আমি আমেরিকার রাজনীতি নিয়ে অনুষ্ঠান করেছি আমাকে একজন দর্শক বলেছেন আপনার নিয়মিত শোগুলো দেখলে আপনি ডেমোক্রেট না রিপাবলিকান আমরা বুঝতে পারি না। তো আমি সেই ক্ষেত্রে আমি বলেছি, যখন আমাকে কোনো অতিথি প্রশ্ন করেছেন যে এটি তো আসলে মুশকিল আপনি কোন পক্ষ নিবেন, তখন আমি বললাম আমাদের শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধ এটির কোনো দল নেই, এটি সাধারণ মানুষ, আমাদের ভালোবাসার জায়গা। আমি যেতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কানাডা থেকে মোহাম্মদ খান রাজু, তার প্রতিক্রিয়াটি নিতে চাই, কারণ আমাদের সাথে নাফিস যুক্ত হয়েছেন লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে, সুখেন আছেন নিউ ইয়র্ক থেকে। এবং আমার পরবর্তী, কারণ আমার অনেক দর্শক, আমি এরপরে আরো অনেককে যুক্ত করব আমাদের সাথে। এবং আরেকজনকে আমি নিয়ে নিতে চাই, সেহলি শারমিন যদি যুক্ত হয়ে থাকেন, আমি একটু সেহলি শারমিনকেও যুক্ত করতে চাই, উনি যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে। আমি মোহাম্মদ খান রাজু আপনার কাছে যেতে চাই, আপনার এই মুহূর্তে প্রতিক্রিয়াটি নিতে চাই। ধন্যবাদ নূপুর এবং ধন্যবাদ সবাইকে। আসলে এই মুহূর্তে আমি কানাডার টরন্টোতে আছি। জাস্ট আমি একটা শপিং মলে ঢুকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। ওর পাশে একটা ডান্ডাস স্কোয়ার একটা এলাকা আছে, যেটা আমেরিকা অনেকে জানেন যে ম্যানহাটনের মতো এটা ডান্ডাস স্কোয়ার। তো ওখানে হিউজ গ্যাদারিং হচ্ছে, হিউজ প্রোটেস্ট হচ্ছে এখানে। তো আমি মূলত দুপুরবেলা বাসা থেকে খেয়ে আমার 2 বাচ্চা বউকে নিয়ে আমি বের হয়েছি। প্রথমে গিয়েছি বাংলাদেশ কনসুলেট ভবনের সামনে একটা প্রোটেস্ট হয়েছে, ওখানে অ্যাটেন্ড করেছি। তারপর ওখানে শেষ করে আবার এখানে আসছি। তো সবচেয়ে বড় কথা যেটা নূপুর বললো যে আসলে এখানে কোনো পার্টি বা আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলে কিছু নেই। জাস্ট অ্যাজ এ হিউম্যান বিং আমি একজন মানুষ, সেই হিসাবে আমি এখানে আসছি। কারণ এটা চিন্তা করা যায় না যে আমার দেশের মানুষকে আমার দেশেরই মানুষ হত্যা করতেছে, জাস্ট হত্যা করতেছে, এটা খুন করতেছে। এটা তো কোনোভাবে একটা সুস্থ মানুষ মেনে নিতে পারে না, মেনে নেওয়া যায় না। এখানে তো কোনো পার্টি বা কোনো দলীয় ব্যাপার আসে না। আর যে দাবিটা করা হয়েছে এটা তো একেবারে ন্যায্য দাবি। এটা মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করে না, করবেও না কখনো। বাট এটা একটা স্টেপ পর্যন্ত হয়, মুক্তিযোদ্ধা পাবে, মুক্তিযোদ্ধার সন্তান পাবে, তার ঘরে 4টা সন্তান হবে, সেই ঘরে আরো 2টা করে সন্তান হবে, 8টা 10টা 12টায় সবাই এইটা যদি কোটা পায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যারা আজকে সাধারণ মানুষ, দেশের আরো তো অনেক সাধারণ মানুষ আছে, তারা কোথায় যাবে? তাদেরও তো অধিকার আছে দেশের প্রতি। তো আমি সেই প্রসঙ্গটিতেও আসবো যে আমি যেমন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখছিলাম যে অনার্স পাশ করা বেকার বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা যারা উন্নত দেশগুলোতে এসেছি, আমি কখনোই আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করি না, কিংবা আমি তুলনা করতে চাই না অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো এক ধরনের প্রাতিষ্ঠানিক অবকাঠামো যে প্রাতিষ্ঠানিক থাকে, সেক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক দুর্বলতা থাকে। সেই প্রসঙ্গে অনেক সময় প্রশ্ন চলে আসে যে এত এত সার্টিফিকেট কেন আমরা দিব, সেই প্রসঙ্গে আমি যাব না। আজকে পুরোপুরি আমি বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের আবেগ এবং প্রতিক্রিয়াগুলো জানাতে চাই। সুখেন গোমেজ আমাদের সাথে আছেন, নিউ ইয়র্কের, তিনি রিয়েলিটর, একই সাথে অ্যাক্টিভিস্ট। ধন্যবাদ নূপুর আজকে সবাইকে একত্রিত করার জন্য। আমি ডক্টর সজল এবং রাসেল ভাইয়ের সাথে একমত। আসলে এটা মেনে নেওয়া যায় না, এটা আনঅ্যাকসেপ্টেবল। মানে যখন আমরা বিগত, আমি একটু বেশি প্রতিক্রিয়াশীল, দেশকে নিয়ে বেশি ভাবে, দেশের গান শুনি। যখন আমি আমার বাসায় নিউ ইয়র্ক সিটিতে ড্রাইভ করে যাই, আমি কিন্তু দেশের গান শুনি প্রতিদিনই, আর ভালো লাগে। কেন লাগে সেটার কোনো ব্যাখ্যা নাই। তবে এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শুরু হওয়া মানেই, যেহেতু আমি ওখানে 25 বছর আগে পড়েছিলাম, প্রায় 25 বছর হয়ে গেছে 2001 সালে, মানে এটা আমাদের লাগে, কেন যে লাগে, আবেগের জায়গা, অনেক কিছু, সেটা কষ্টটা হয় আর কি। এবং যখন ইস্যুটা হয়েছিল ছাত্রী হলে, যখন হয়েছিল, আপনারা জানেন 2001 সালে, তখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে, ছাত্রদল ছিল। আমার জীবনের প্রথম সংগ্রাম ছিল যে শামসুন্নাহর হলকে যখন রাত্রেবেলা পুলিশ অ্যাটাক করেছিল, আপনার মনে আছে কিনা জানি না। তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি মাত্র এডমিশন নিয়েছি। প্রথম দিন ক্যাম্পাসে গিয়ে দাঁড়াই গেলাম এই ইস্যু,
এই মিছিলে, যে ওই আমার বোনের কেন কেন রাত্রে কেন পুলিশ রেড কেন দিয়েছে, এই 7ম শ্রেণীর পাশ করা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন রেড দিবে, সেটা সেই আন্দোলন বিসিকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল। আমরা জানি ছাত্র দল আছে, ছাত্র লীগ আছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, আমরা জানি যারা সাংবাদিকতা যারা করেছে তারা বিগত 15 বছর এই শব্দটা ইউজ করেছে কিনা, যে ছাত্র দল ছাত্রলীগ আজকে শান্তিপূর্ণ সহাবস্থান ঢাকা ইউনিভার্সিটিতে করেছে। আজকে প্রথম যেটা প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন, আমরা খুবই মর্মাহত, আমরা ব্যথিত, আমরা মানে এটা বলার ভাষা নাই। আজকে আমি সবার কাছে একটু ছোট ছোট করে নেই, সুখেন, তারপরে আবার আপনার কাছে আসবো। আমি নাফিজের, আমাদের সম্মানিত, আমি নাফিজের কাছে যেতে চাই। লন্ডন থেকে যুক্ত হয়েছেন, তিনিও বাংলাদেশি শিক্ষার্থী, এখন যুক্তরাজ্যে আছেন। আপনার প্রতিক্রিয়াটি এই মুহূর্তে নিয়ে নিতে চাই। ধন্যবাদ নূপুর চৌধুরী এবং প্যানেলে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার মতো আমি নিজেও হতবিহ্বল। আসলে অনুভূতি তো এখানে প্রকাশ করার আসলে ভাষা খুঁজে পাওয়া খুবই মুশকিল, ডিকশনারিতে এটা পাওয়া সম্ভব না। এখন কথা হচ্ছে আজকে এই শোর যে আসলে ট্যাগলাইনটা, যে আবারও রক্তাক্ত বাংলাদেশ, দায়ভারটা কার? আমি কোনো পক্ষে যাচ্ছি না, বা আমরা হয়তো এখানে কোনো পক্ষে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যখন একটা ভায়োলেন্স চলবে, যখন আক্রমণ এবং আক্রান্ত দুটো পক্ষ থাকবে, তখন মানে অন্যায় যে সাইড থেকে হচ্ছে সেই সাইডে তো আসলে যাওয়ার কোনো স্কোপ নাই। এখানে মুক্তিযুদ্ধ অথবা সাধারণ শিক্ষার্থীদের বা বাংলাদেশের আপাতত জনসাধারণের যে অধিকারের প্রশ্নটা, এখানে এটা নিয়ে তো দলমত নির্বিশেষে কোনো আসলে কোনো সুযোগ নাই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তাহলে হত্যাযজ্ঞ, এটা তো গণহত্যা। 100 প্রায় নিয়ার অ্যাবাউট 100 পিপল মারা গেছে, যাদের সব মানে অলমোস্ট সবাই হচ্ছে কম বয়স্ক তরুণ। দুই পক্ষে মারা গেছে, ইভেন পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মারা গেছেন। কেন হচ্ছে? আমরা সবাই একমত, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা সবাই এই সম অধিকারের পক্ষে, যেখানে সংবিধানের 29-এর যে সেকশনটা আছে স্পষ্ট বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে বাংলাদেশের নাগরিকরা সুযোগ সুবিধা পাবে, কিভাবে পাবে না। তো এইসব ক্ষেত্রে তো ডিবেটের কোনো জায়গা নেই। হত্যাযজ্ঞ হচ্ছে কেন, কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এবং এই হত্যাযজ্ঞের ইতিহাসটা বাংলাদেশে যদি আমরা দেখি, স্বাধীনতার পর থেকেই প্রত্যেকটা সরকারের সময় সাধারণ মানুষ বলি হচ্ছে। শেষ কোথায়? কতদিন, মানে কত বছর পর্যন্ত আমরা সরকার আসবে সরকার যাবে, আমরা কতদিন পর্যন্ত এগুলো টলারেট করবো? এই প্রশ্নের উত্তরগুলোই আবার আপনাদের কাছ থেকে নিব। সেহলি শারমিনের একটু প্রতিক্রিয়াটি আমি একটু নিয়ে নিতে চাই। সেহলি শারমিন যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ সবাইকে এখানে যারা আছেন। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, জি। আচ্ছা, আসলে প্রতিক্রিয়া বলতে আমি যেটা বলবো যে আমি একই সাথে মর্মাহত এবং একই সাথে অনেক রাগী, মানে অ্যাংরি হয়ে আছি। এই কারণে অ্যাংরি হয়ে আছি যে একটা স্বাভাবিক জিনিস যে কোটা থাকবে, এবং 2018-এই যখন এটা যে ঠিক আছে পাবলিক ওপিনিয়নের প্রতি সম্মান দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী তখন জিনিসটাকে বাতিল করে দেওয়ার পর আবার কোর্টের মাধ্যমে একটা অযৌক্তিক দাবি যখন আবার ফিরে আসে, এবং থাকতে পারে মুক্তিযুদ্ধ করতে থাকতে পারে, দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের অবদানের কারণেই, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের এমন ভাবে জিনিসটা করে রেখে যাওয়ার চেষ্টা যে প্রজন্মের পর প্রজন্ম সেই সুবিধা উপভোগ করবে, হ্যাঁ, এটা আসলে মেনে নিতে পারে সাধারণ মানুষও মেনে নিতে পারেনি, আমিও মেনে নিতে পারি না এটা। মুক্তিযোদ্ধাদের অবদানের জন্য তাদেরকে ভাতা দেয়া হোক, তাদেরকে কনসেশন দেয়া হোক। আমি এখানে উন্নত বিশ্বে অস্ট্রেলিয়াতে থাকি, আমাদের একটা দিন সেলিব্রেট করা হয় ওয়ার ভেটারেন্সদের জন্য, সেগুলা সবই করা হোক, কিন্তু পরের জেনারেশন খালি একটা চাকরিতে একটা কোটার মাধ্যমে গভর্নমেন্ট জবে ঢুকে যাবে, আরেকটা মেরিটোরিয়াস স্টুডেন্টকে পিছনে ফেলে, এই দাবিটা যৌক্তিক না। এবং এই যে এই দাবিটা যে যৌক্তিক না, এ কারণেই লাস্ট 7 দিনে যেটা হলো সেটা জাস্ট পাবলিক দেখিয়ে দিল যে অযৌক্তিক দাবি কখনোই মানুষ মানবে না।
আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রশ্নের উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব। যে আপনি খুব সুন্দর করে বললেন, একই সাথে আপনি রাগান্বিত এবং একই সাথে খুবই কষ্টে, আমরা আসলে খুবই কষ্টে আছি, সেই অ্যাংরিও এটা আছে। আমি ডাক্তার সজল আশফাকের সাথে যেতে চাই, কারণ আমার পরের প্যানেলে আবার অনেকে আছেন, শামসুদ্দিন আজাদ আছেন, লেখক ও সহসভাপতি, তিনি হচ্ছেন পরের প্যানেলে আমাদের সাথে যুক্ত হবেন, একই সাথে প্রফেসররাও আছেন। কারণ আমি এই অনুষ্ঠানটি উন্মুক্ত করে দিয়েছিলাম এবং আমার সম্মানিত অতিথি যাদেরকে অনুরোধ করেছে, এখানে যারা আছেন সাহসী বলা যায়, কারণ অনেকেই আবার এই বিষয়টি নিয়ে কথা বলতে চান না। যারা নিরপেক্ষতার দাবি করেন তারা ভাবছেন এখন কোন পক্ষ নিব, কোন পক্ষ জয়ী হবে, তার পক্ষে আমার বক্তব্যগুলো আবার এগেনস্টে চলে যায় কিনা, এরকম সুবিধাবাদী কিছু মানুষ আছে। কারণ আমি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করছি, গণমাধ্যমে কাজ করছি, আমি জানি যে কিছু সুবিধাবাদী মানুষই আছেন, তারা বিজয়ী পক্ষ নেওয়ার চেষ্টা করেন সবসময়, যে কোন পক্ষ জয়ী হচ্ছেন। ডাক্তার সজল আশফাক, আপনার কাছে আমি যেতে চাই। সেটি হচ্ছে, আমি বলছিলাম শুরুতেই, আমি যেটি বলছিলাম, আমি দুটো বিষয় খুবই স্পর্শকাতর। একটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, আরেকটি হচ্ছে সাধারণ শিক্ষার্থী। কারণ দুটো অবস্থান থেকে আমি সবসময় বলি যে আমি দুটো অবস্থানেরই পক্ষে। আমি কখনোই, এই ক্ষেত্রে আমি একটু প্রশ্নটি করতে চাই, কোটা আন্দোলনকারীরা যখন বারবার কোটা আন্দোলনের প্রসঙ্গটি আসছে, তখন মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়েছে? এটির পিছনে কি কোনো রাজনীতি জড়িয়ে আছে, ডাক্তার সজল আশফাক? আর আমি আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, আমি এখানে সবসময় আমি বলে থাকি, আমি নিরপেক্ষ অবস্থান থেকে আমি অনুষ্ঠান সবসময় করে থাকি। আমরা বর্তমান সময় দেখছি, এই 2 দিন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন যতটুকু না সোচ্চার, তার চেয়েও বিএনপি কিংবা জামাতের লোকজন এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তারা মনে হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের জন্য চোখের জল ফেলে দিচ্ছেন। এটি হচ্ছে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে, সেটিও তারা রাজনৈতিক ফায়দা। আমি ডাক্তার সজল আশফাক, আমি সেই জায়গাটিতে একটু যেতে চাই আপনার কাছ থেকে, যে বিএনপি কিংবা জামাতের লোক কি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীদের জন্য? আপনি আসলে মানে এমন একটা প্রশ্ন করেছেন যে আমি আসলে ঠিক রাজনৈতিক বিশ্লেষক না, আমি রাজনৈতিক বিশ্লেষক না, আমি নিরপেক্ষ নই, আমি ছাত্রদের পক্ষে, আমি নিরপেক্ষ নই। তো এক্ষেত্রে যেটা বলতে চাই যে আসলে এই যে বিভাজনটা, এটা তো অনেক দিন থেকেই চলে আসছে। আপনি যখনই কোনো একটা মানে সাধারণ মানুষের পক্ষ হয়ে যে কোনো একটা কথা বলবেন, যখন সেটা কোনো শাসক শ্রেণীর বিরুদ্ধে চলে যাবে, তখনই সেটা হয়ে যাবে যে সেই ব্যক্তি সরকারের বিরুদ্ধে বলছে, সে হয় রাজাকার অথবা দেশদ্রোহী। এগুলো আমরা শুনছি, এবং ডক্টর ইউনূসকেও পর্যন্ত শুনতে হয়েছে যে উনি দেশদ্রোহী, আমাদের দেশে একমাত্র নোবেল লরিয়েট হোয়াটএভার, যে এবং ওনাকে আরো অনেক কিছু শুনতে হয়, সেই প্রসঙ্গে আমি না যাই। তো এই যে রাজাকার ট্যাগ দেওয়া হলো, এটা কিন্তু সরকারের একদম ঊর্ধ্বতম মানে অবস্থান থেকে যখন কোটা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় যে মুক্তিযুদ্ধের নাতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিরা চাকরি পাবে, আসলে কথাটা বোধহয় এইভাবে না বলে বলা উচিত ছিল। আমার আসলে এটা ধৃষ্টতা, আমি এত বড় মানুষকে শেখাতে চাই না যে কিভাবে বলা উচিত ছিল। আমার মনে হয়েছে যে এটা হয়তো বলা উচিত ছিল যে মুক্তিযুদ্ধের নাতিরা চাকরি পাবেন নাকি সাধারণ মানুষ চাকরি পাবেন, সেটা বলা উচিত ছিল। কিন্তু সেই সাধারণ মানুষ, কিন্তু আপনি যেটা বলছিলেন যে সাধারণ ছাত্রছাত্রী, তাদের কথা কিন্তু সেখানে বলা হয়নি। সেখানে কিন্তু সেই বক্তব্যটি বোঝানো হয়েছে যে একটা গ্রুপ মুক্তিযুদ্ধের নাতি, বাকি যারা আছে রেস্ট অফ দ্য পিপল আমাদের দেশে, তারা আসলে ছাত্ররা, তারা আসলে রাজাকারের নাতিপুতি। কাজে এখানে বিভাজনটা টানা হয়েছে, এবং তারপর থেকে ছাত্রদের মধ্যে এই স্লোগানটা ছড়িয়ে আসছে, এবং সেই স্লোগানটার মধ্যে কিন্তু ক্ষোভ এবং রাগ এবং দুঃখের কারণে তারা যে স্লোগানটা দিয়েছে সেটা দিয়েছে। এটা আসলে দুই পক্ষেরই এক ধরনের মানে আবেগ বা রাগ বশবর্তী হয়ে তারা করেছেন, যে কারণে এত বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে এটা দুপক্ষেরই ভুল, এবং আমরা যখন মানে আমি অন্তত আমার অবস্থান থেকে এমন কিছু বলতে চাইবো না যেটা যে কাউকে হার্ট করে বা যেটা একটা বিভ্রান্তি তৈরি করে, কারণ আমার নিজের সম্পর্কে আমার একটা ধারণা আছে, এবং আমার সেই মানে যে মানে স্ট্যান্ডার্ড বা যা বলি যে আমার যে অবস্থান, সেটাকে আমি কিন্তু রক্ষা করতে চেষ্টা করব, বরং তার চেয়ে উপরে দেখানোর চেষ্টা করবো আমি যা না, সবাই যা করে। কিন্তু এখানে যেটা হয়েছে যে যেভাবে বিভাজন করে দেওয়া হলো, তাতে হলো কি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে জিনিসটা ছড়ালো। এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, এইসব আন্দোলন যখন হয় তখন সুযোগ সন্ধানী সবসময় থাকবে, এটা রাজনীতিকরা সে দেশ দলেরই হোক, তারা সুযোগটা নেবে, এবং তারা সেই সুযোগটা নিয়েছে হয়তোবা। এবং যার কারণে আজকে আপনি যেটা বললেন যে জামাত এবং বিএনপিরা অনেক বেশি
খুব, হ্যাঁ সরব। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে আর ইয়েরা মানে যারা সরকারপন্থী তারা ততটা সরব না। এটার একটা কারণ হচ্ছে যে এটা জামাত এবং বিএনপি পন্থীরা সরব হবেই, কারণ এটা তো এই যে ঘটনাটা ঘটলো, এটা তো এখানে তাদের একটা সুযোগ রয়েছে, এবং তাদের যে মানে তাদের যে এতদিনের ক্ষোভ এবং তাদের যে দাবি ছিল তার সাথে এটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ। কাজে তারা সেখানে ছাত্রদেরকে পেয়ে, এবং তাদের অনেকটা কাজ যেটা তাদের রাজনৈতিক ব্যর্থতা আছে অনেক, তাদের সেই রাজনৈতিক ব্যর্থতার অবস্থান থেকে তারা যে কাজটা করতে পারেনি সেটা ছাত্ররা করছে এবং করে দেখিয়েছে। কাজেই সেখানে তারা অন্তত সমর্থনটা তো জানাতেই হবে। কাজেই বিভিন্ন অবস্থান থেকে তারা তাদের সমর্থনটা জানাচ্ছে। একইভাবে সরকারে যারা আছে তারা মনে করছে যে এটাতে হয়তো তাদের পরাজয় হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, বা জামাত করি, বা ছাত্র ইউনিয়ন করি, বা কমিউনিস্ট পার্টি করি, অন্য যেটাই করি না কেন, আমি যখন দল করব, মানে আমি একটা রাজনৈতিক দলের যখন সমর্থক হব বা সদস্য হব, বা ইভেন যদি আমি সেখানকার একটা বড় ধরনের পদেও থাকি, সেখানে কি আমার ব্যক্তিত্ব একটা ফ্যাক্টর না? আমার দলের নীতি নির্ধারকরা যা বলবেন আমাকে কি সেটা সবসময় মেনে চলতে হবে? সেটা যদি অন্যায় হয়, তাই যদি আমি মেনে চলি, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতা বা আমার ব্যক্তিত্বের প্রকাশ বা আমার শিক্ষা দীক্ষার কি মূল্য থাকলো? কাজে আমি একটা ছেলে হিসাবে, আমার পরিবারের সদস্য, আমার বাবা মা যদি কোনো ভুল করে, আমি তাকে শুধরে দিব না? অবশ্যই দিব। আমার সন্তান যদি কোনো ভুল করে, সে তো বলবে, বাবা তুমি কথাটা ঠিক না, তুমি ইয়ে বলছো। কাজে এই জিনিসটা তো থাকতে হবে। কাজে কেউ দল করা মানি এই না যে আমি আমার হৃদয়, আমার মস্তিষ্ক তাদের কাছে আমি জমা রেখেছি, তা কিন্তু না। আমার চিন্তা চেতনা আমি তার কাছে জমা রাখি নাই। কাজে আমার চিন্তা চেতনার একটা অংশ আমি, হ্যাঁ, আমার একটা আদর্শের মধ্যে চলি, কিন্তু সেই আদর্শতে যে আমার যদি তাদের সাথে মতদ্বৈততা হয়, তাহলে কিন্তু আমি সেটা বলবো, এবং প্রয়োজনে যদি তাদেরকে ত্যাগ করতে হয় ত্যাগ করব। কিন্তু আমি দুঃখজনক হলো লক্ষ্য করছি যে অনেকের মধ্যে তারা এখনো নানা ছুতা নাতায় এই যে ঘটনাটা ঘটছে সেটাকে নানাভাবে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, এবং ভাবটা এরকম যে রাজাকারদের হত্যা করাটা খুবই একটা মানে এটা খুবই জায়েজ কাজ, এটাতে কোনো দোষের কিছু নাই। আমি এটা বলতে চাই যে পুলিশকে, কাউকে হত্যা করা, একটা পুলিশকে হত্যা করা যেমন কারো অধিকার নাই, এটা যেমন নিন্দনীয়। একজন ছাত্রলীগ কর্মীকেও যদি নৃশংসভাবে হত্যা করে সেটাও নিন্দনীয়। কিন্তু একইভাবে একজন সাধারণ ছাত্রছাত্রী তার দাবি নিয়ে গেছে, সেখানে সে যে দলেরই হোক না কেন, তাকে হত্যা করার মতো অবস্থা দেশে তৈরি হলো কেন, এবং এখনো চলছে। আমরা প্রতিনিয়ত দুঃখজনক খবরগুলো শুনছি। আমরা একটু অন্যদের কাছেও যাব, এবং একই সাথে আমাদের পরের প্যানেলেরও যুক্ত আছেন শামসুদ্দিন আজাদ, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, লেখক ও সহসভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আপনার বক্তব্য আমি পরে শুনবো। আপনি যাদের দেখছেন স্ক্রিনে, এখানে সেহলি যুক্ত আছেন অস্ট্রেলিয়া থেকে, নাফিস আছেন যুক্তরাজ্য থেকে, আমাদের রাজু একজন সম্মানিত অতিথি আছেন, তিনি যুক্ত হয়েছেন কানাডা থেকে, সুখেন আছেন নিউ ইয়র্ক, রাসেল ভাই এবং সজল ভাই আছেন নিউ ইয়র্ক থেকে। আমরা মূলত সাধারণ মানুষদের যে দুঃখ কিংবা কষ্ট সেগুলো, এবং তবে শামসুদ্দিন আজাদ, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে রাখতে চাই, কারণ আপনি একজন সাহসী একজন মানুষ। আওয়ামী লীগের অনেক লোকজনকে আমি আজকে অনুরোধ করে আমার অনুষ্ঠানে আনতে পারিনি, আপনি এসেছেন। আমি সে কারণে বলছিলাম যে বিএনপি কিংবা জামাত কেন এত সরব। আমি একটু সজল ভাই আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমি একটু পরে আপনাকে বিদায় দিব এই প্যানেল থেকে, কারণ আমি সবারই বক্তব্য শুনবো। রাসেল ভাইয়ের বক্তব্যটি একটু শুনে নিই। সজল ভাই আপনি থাকুন কিছুক্ষণ, কারণ এই প্যানেলের আরো 2-3 জন বক্তব্য রাখবে। রাসেল ভাইয়ের বক্তব্যটি আপনি উপসংহার কিংবা আমি যেটি বলছিলাম যে ছাত্র রাজনীতিকে দলীয়করণ করে ফেলা হয়েছে কিনা। হ্যাঁ নূপুর, তার আগে আমি একটু পেছনে যেতে চাচ্ছি। এই যে আপনার কোটা আন্দোলনটার সূত্রপাত কোথা থেকে হলো, হ্যাঁ, যে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে আমরা সবাই জানি যে 2018 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বসে এটাকে কিন্তু বিলুপ্তি ঘোষণা করেন। এরপরে এই বছর আপনার 5ই জুন আবার হাইকোর্ট থেকে এটা পুনর্বহাল করা হয়, যেখানে 30% ইয়েটা শুরু হয় আপনার মুক্তিযোদ্ধা কোটা। ছাত্ররা প্রথমে কি করে, 28শে জুন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির 5 জন ছাত্র মাত্র, ওরা একটা ফেসবুক গ্রুপ করে কয়েকজনকে নিয়ে। এই ফেসবুক গ্রুপে এখানে আলোচনা চলছিল ফেসবুক গ্রুপটাতে। এরপরে কি হলো যে 2রা জুলাই আপনার একটা আক্রমণ করা হলো ওদের উপর। হ্যাঁ, তার আগে 1 জুলাই আপনার রাষ্ট্রীয় পর্যায় থেকে স্পিচ দেওয়া হয়।
এভাবে কিন্তু আন্দোলনটা শুরু হয়। এবং আরো মজার বিষয় কি জানেন, যে বাংলাদেশে 258টা, সজল আশফাক ভাই এখানে আছেন, 258টা কোটা পদ্ধতি আছে বাংলাদেশে। এবং এই কোটা পদ্ধতিটা শুরু হয় কিন্তু যখন মেডিকেল বা ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি পরীক্ষা দিতে যাবেন তখন থেকে কিন্তু শুরু হয়। এবং চাকরি জীবনে যতদিন আপনি চাকরি জীবনে ইন্টারভিউ দিবেন সেখানে প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, এভাবে ভাগ করে করে 258 ধরনের কোটা বাংলাদেশে আছে। আপনি যদি প্রাইমারি স্কুলেতে যান সেখানে আপনার 65% মেয়েদের কোটা আছে, যেখানে আপনার 90%-এর উপরে মেয়েদেরকে নেওয়া হয়। এভাবে কিন্তু বাংলাদেশে কোটাটা চলে আসে। আন্দোলনে ছাত্রদের 4টা দাবি ছিল। প্রথমটা ছিল যে তাদের কোটা পদ্ধতিটাকে, তারা বলে নাই যে মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্তি করতে হবে, তারা বলছে যে সময়ের চাহিদা অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী, মেধাবী ছাত্রদের অনুযায়ী, বেকারত্বের অনুযায়ী 5%-এ নিয়ে আসা হোক। নাম্বার 2 ছিল, যেটা গুরুত্বপূর্ণ দুটো, সেটা হলো নাম্বার 2 ছিল যে মুক্তিযোদ্ধা কোটা যেটা 30% আছে সেখানে তো যারা কোটা যদি পূরণ না হয় সেখানে মেধাবীদেরকে নিয়ে আসা, এটা ছিল তাদের আরেকটা দাবি। এই দাবিটা কিন্তু কোনোভাবে অযৌক্তিক ছিল না। আমরা যারা এখানে যারা আছি প্যানেলিস্ট, তারা সবাই স্বীকার করবো আমরা যে কোনোভাবে অযৌক্তিক যুক্তি এটা ছিল না। আমরা ইগোর বসে বা যে কোনো কারণেই হোক, যদি আমরা কোনো সমালোচনা যখন নিতে পারি না তখন কিন্তু সমস্যাটা তৈরি হয়। এই ছোট ছোট ছাত্র বাচ্চারা, হ্যাঁ, এই বাচ্চাগুলোর সঙ্গে কিন্তু আলোচনা করে সমস্যার সমাধান করা যেত খুব সহজে। আপনি যখন একটা ছেলেকে, যখন তারা ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটি বা মেডিকেলে বুয়েটে পড়ে, তারা নিঃসন্দেহে মেধাবী, তাদেরকে আপনি আর ওই বর্তমানে তাদের রেজাল্ট দেখে আর মেধা যাচাই করতে হবে না। তো যখন একটা ছেলেকে আপনি একদম পুরো উন্মুক্ত জায়গায়, একলা একটা ছেলে, তাকে আপনি প্রকাশ্য দিবালোকে আপনি মারবেন, এটাকে খুন ছাড়া আর কিন্তু কিছুই বলা যায় না। প্রকাশ্য দিবালোকে খুন, এইগুলো থেকে কিন্তু এই সূত্রপাত, হ্যাঁ, এই সূত্রপাত গুলো তৈরি হয়েছে। তো কোটা যে আন্দোলনটা, এখন কিন্তু আপনার শুধু কি কোটার আন্দোলনে আছে? আমার কাছে তো সেটা মনে হয় না যে শুধু কোটার আন্দোলনে আছে। আজকে দেশে সেনাবাহিনী নামলো, কারফিউ জারি হলো, এবং কারফিউ মানেই হলো যে যখন আপনার সোয়াপ হবেন একটা গ্রুপ 3 জনের, যে তখন কিন্তু শুটের একটা প্রোগ্রাম আছে, শুটের একটা প্ল্যান আছে। তো এই যে বিষয়গুলো, জাতি আমাদের কোথায় যাচ্ছে, এদের নিরাপত্তা কোথায়, ছাত্রদের সমস্যা এখন তো জাতীয় সমস্যায় পরিণত হয়ে গেছে। এবং সমস্যাটা অন্যরা যে আপনার সুযোগ সন্ধানী যারা আছে তারা যে সুযোগ নিচ্ছে না বা নিবে না, এবং জাতিটাকে ধ্বংসের দিকে আমরা নিব না, তার তো কোনো আপনার আমরা কেউ এটা প্রকাশ্যে বা মানে স্পষ্ট করে বলতে পারবো না। এইগুলা নিয়ে এখন আমাদের যারা নীতি নির্ধারক যারা আছেন, এখনো আমার কাছে মনে হয় সময় অনেক গড়িয়ে গেছে, কিন্তু কথা বলার সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে। ধন্যবাদ। দুজনকে একটু ধন্যবাদ দিতে চাই, সজল ভাই এবং রাসেল, তাদের দুজনকে আমি একটু বিদায় দিয়ে পরবর্তী, কারণ আমি এই অনুষ্ঠানটি করেছি মূলত আপনাদের প্রতিক্রিয়াগুলো নেওয়ার জন্য। কারণ আমি জানি বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে তারা আমাদের কথা শুনবে না, শুনে কিছু করবেও না, সেহেতু আমরা আমাদের দুঃখগুলা জানানোর জন্যই আমরা যে আমি বলছি না যে চিৎকার করে কাঁদতে পাচ্ছি না, কিন্তু আমরা তো অন্তত পক্ষে একটু শেয়ার করতে পারি যে না আমরা ব্যথিত, আমরা যারা প্রবাসী আছি তারাও কষ্টে আছি, যে এভাবে শিক্ষার্থীদের মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সজল ভাই অসংখ্য ধন্যবাদ, এবং রাসেল ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের সাথে পরবর্তীতে আমি হয়তো আরো অনুষ্ঠান করব বিভিন্ন বিষয়ে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং যারা প্যানেলিস্ট আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরের জি দুজনকে আমি জানাচ্ছি। আমি একটু খান রাজু আপনার কাছে যেতে চাই, মোহাম্মদ খান রাজু, আপনার প্রতিক্রিয়াটি একটু জেনে নিতে চাই। কারণ আমি জানি আমি যখন কোনো অতিথিকে নিয়ে আসি সাধারণত, তখন আমি তাদেরকে যেটি চেষ্টা করি সেটি হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডটি চেক করে নিই। তো রাজু ভাই আপনার কাছে জানতে চাই, আমি যদি একটু খোলাসা করে বলি, আমি এখানে সব প্রকাশে, আপনি একটু জাতীয়তাবাদী দল যেটি আছে সেই আদর্শে কিছুটা অনুপ্রাণিত বলি কিংবা পছন্দ করেন। আমি বলছি না যে সক্রিয় আপনি একজন বিএনপির নেতা, আমি সেটি বলছি না, কারণ প্রত্যেকটি মানুষেরই পছন্দ অপছন্দ আছে। তো রাজু ভাই আপনার কাছে আমি একটু জানতে চাই, যে প্রশ্নটি আমি সজল ভাই এবং রাসেল ভাইকে করেছি সেই প্রশ্নটি আপনাকে করতে চাই, যে এই শিক্ষার্থীদের প্রতি আমি দেখছি যে বিএনপি কিংবা জামাতের সমবেদনা একটু বেশি, সেক্ষেত্রে আপনার দলের হয়ে কিংবা আপনি সেই জায়গাটিতে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি আসলে জীবনে কোনোদিন পলিটিক্স করিনি, বাট পছন্দে তো সবসময় ভোট দেওয়ার যখন সুযোগ ছিল ভোট দিয়েছি, বাট পছন্দ একটা করি।
আর দ্বিতীয়ত যেটা বলতেছেন জামাত বিএনপি, এরা তো বাংলাদেশেরই লোক, এদের কি অধিকার আছে না? তাদের কি মেধাবী লোক নাই? যদি জামাতের একজন মেধাবী ছাত্র হয়ে থাকে, তার কি কোটার বিরোধী আন্দোলন করার অধিকার নাই? তাই কেন মার্ক করা হবে জামাত বিএনপি এর ফায়দা নিচ্ছে? সেখানকার লোক তারা অবশ্যই তো এটার বিরুদ্ধে নামতে পারে, তাদের তো লাগতে পারে। এটা তো জামাত বিরোধী তকমা দেওয়ার কোনো কারণ নাই। জামাত বা বিএনপি বা আওয়ামী লীগ এরকম তকমা দেওয়ার কারণ, তারা এজ এ সাধারণ মানুষ হিসেবে তাদের যেটা অধিকার সেটার জন্য তারা আন্দোলনে নামছে। সুযোগ নেওয়ারও কিছু নাই, কারণ এটা জনগণের দাবি, মানুষ চায়। না, প্রত্যেকেরই অধিকার আছে, প্রত্যেকেরই অধিকার আছে। রাজু ভাই, আমি সেই জায়গাটি থেকে আরেকটু জানতে চাই যে কানাডাতে আপনারা বিক্ষোভ করেছেন, যেমন সেহিলি আছে, সেহিলির সাথে আমি একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ওকেও যদি ও সাহসের সাথে বলবে যে আমি অমুক রাজনৈতিক দলের মতাদর্শ, পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেই জায়গাটি থেকে আমি সেটি বলছি না। আমি বলছি, আমি যে প্রশ্নটি আপনাকে করেছি, শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কি এখন রাজনীতিকরণ করা হচ্ছে কিনা? রাজু। না, আসলে প্রথমে তো যেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে বৈষম্য, কোটা বৈষম্য আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে ওটা এখন এক দফা যেটা আন্দোলন হয়ে গেছে যে এখন আর কোটা বৈষম্যের মধ্যে নেই। কারণ যে রকমের প্রাণহানি, খুন বলেন, হত্যা বলেন, যে রকম হয়েছে, সেইভাবে সে চিন্তা করলে এখন আর সেটা কোটা বিরোধী আন্দোলন নেই, এটা জনগণের একটা আন্দোলনে পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত, আমি আজকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি বাংলাদেশ কনসুলেটের সামনে একটা প্রোটেস্ট হয়েছে, ওখানে গিয়েছিলাম। দেন আমি এখন আরেকটা প্রোটেস্টের পাশেই আছি, ডান্ডাসি স্কোয়ার, টরন্টো। তো এখানে যেটা দেখলাম, অসংখ্য লোক, পুরুষ, মহিলা, ছোট ছোট বাচ্চা, মানে এখানে বোঝার উপায় নাই কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, সবাই বাংলাদেশের একটা জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে একাত্মতা প্রকাশ করতে আসছে। তো সেখানে রাজনীতি করার কোনো উপায় নাই, সেখানে কোনো জামাত বিএনপি আলাদা করার উপায় নাই, সবাই বাংলাদেশের মানুষ হিসাবে এখানে আসছে, এবং আমার মনে হয় বাংলাদেশেও সবাই তাই করতেছে। কারণ জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সবাই বাংলাদেশের সন্তান, কারো না কারো ভাই সন্তান। তো এখানে আলাদা করার কিছু নাই। আর যে কথায় কথায় যেটা রাজাকার বলা হয়, এটা খুবই আনএক্সপেক্টেবল। কারণ অনেক লোক যারা যুদ্ধের পর আমরা যারা জন্ম নিছি, আমাদের সন্তান হয়েছে, তো আমরা কি রাজাকার? আমরা তো যুদ্ধ করতে পারি নাই, যুদ্ধ দেখি নাই, আমরা কি রাজাকার? তো একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম আশা করা যায় না, কখনোই আশা করা যায় না, যিনি দুইটা সবসময় একটা ভাগ করে দিবে, একটা রাজাকার, একটা যুদ্ধ বা মুক্তিযোদ্ধা। এটা কখনো অ্যাকসেপ্টেবল না। এবং আমার পরের প্যানেলিস্টদের সাথে একটু পরিচয় করে দিই। রাজু, যিনি আমার সম্মানিত অতিথি, তিনি যুক্ত হয়েছেন কানাডা থেকে। কানাডা থেকে আরেকজনও আমার সাথে যুক্ত হবেন, এবং একই সাথে সেলি শারমিন যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে, নাফিস যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে। কারণ আমার এই অনুষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে প্রতিক্রিয়া, বিক্ষোভ করছেন, তারা কি ভাবছেন, একদম সাধারণভাবে সেই তথ্যগুলোই আমি একটু তুলে আনার চেষ্টা করছি, এবং সবারই মতামত আমি একটু নেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা তো আর কিছু জানাতে না পারি, এই কষ্টটুকু একটু শেয়ার করতে পারি। রাজু, আপনি যদি উপসংহারে আপনার যে কষ্টের জায়গাটি, সেটি যদি আমাদের দর্শকদের বলেন, তারপর আপনাকে আমি একটু ধন্যবাদ দিয়ে আমার পরবর্তীতে, কারণ শামসুদ্দিন আজাদও আছেন এবং আমার সাথে আরো দুজন সম্মানিত অতিথি যুক্ত আছেন, সেজান মাহমুদ আছেন, অধ্যাপক খালিকুজ্জামান আছেন, তাদের মন্তব্যটি শুনবো। খান রাজু, আপনি উপসংহারে যদি আজকে, আমি যেটি শুরু করেছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার যে কষ্টের জায়গাটি, সেটি যদি উপসংহারে বলে শেষ করতেন। যেটা আমি বলছিলাম যে আমি কোনোদিন রাজনীতি করিনি, পলিটিক্স করিনি, কোনোদিন রাজনীতি কোনো বক্তব্য বা কোথাও যাইনি, কোনো নেতার ডাকেও কোনোদিন যাইনি, মিছিল মিটিং কোনোদিন। কিন্তু আজকে আমি ঘরে বসে থাকতে পারি নাই। এটা কোনো রাজনীতি কিছু না। যেভাবে বাংলাদেশের ছেলে বলেন, ছাত্র বলেন, সাধারণ মানুষকে মারা হচ্ছে, সেটা কোনো রাজনৈতিক ইস্যু না, বা রাজনৈতিক কারো কাম্য হতে পারে না। এটা অ্যাজ এ সাধারণ মানুষ, বাংলাদেশি হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি আজকে এখানে আসছি। আমি খুবই মর্মাহত এবং লজ্জিত। যেটা আমরা শুনেছি যে পাকিস্তান আমলে, যেটা 69 বলেন, 52 বলেন, এত লোক মারে নাই পাকিস্তানি বাংলাদেশিদের, যেটা আমাদের সরকার, আমাদের বাংলাদেশি সরকার বাংলাদেশের মানুষকে মারছে, এটা কখনো গ্রহণযোগ্য না, এটা ক্ষমারও যোগ্য না। এবং আপনার আরেকটি কথা আমার পছন্দ হয়েছে, যারা আমরা যুদ্ধ করতে পারিনি, তারা তাহলে কি মুক্তিযুদ্ধের সম্মানটুকুর জায়গাটি নিয়ে কষ্টে,
হ্যাঁ সেটি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ খান রাজু, এবং আপনি একদম সাধারণ একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে যেভাবে আপনার দুঃখ কষ্ট সমবেদনা জানালেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি ভালো থাকবেন। এবং জি, একই সাথে আমাদের সাথে আরো সম্মানিত অতিথি যুক্ত আছেন, আমাদের সাথে জান্নাতুল ইসলাম যুক্ত হয়েছেন, তিনিও যুক্ত হয়েছেন কানাডা থেকে। তবে সম্মানিত অতিথি আমি সেহেলি, নাফিস এবং সুখেন আপনাদের কাছে পরবর্তীতে যেতে চাচ্ছি, কারণ যে তিনজন আছেন সেজান ভাই চলে যাবেন, উনি খুবই ব্যস্ত মানুষ, তারপরে যুক্ত হয়েছেন। এবং আমাদের সাথে যুক্ত আছেন শামসুদ্দিন আজাদ, লেখক ও সহসভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন। আপনার একটু আপনি শুনলেন আমাদের এখানে সাধারণ মানুষদের আমরা প্রতিক্রিয়া নিচ্ছি, যদিও আমরা বারবার বলার চেষ্টা করি আমরা কোন ঘরনার না কোন ঘরনার। শামসুদ্দিন আজাদ ছোট্ট করে আপনার মন্তব্যটি নেই, তারপরে আমি আমাদের বিশ্লেষণ সবার মন্তব্য নিয়ে, কারণ আপনাদের আমি দীর্ঘ সময় রাখবো যারা আছেন প্যানেলিস্ট, তাদের সাথে আমি বিভিন্ন প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। শামসুদ্দিন আজাদ। থ্যাংক ইউ নূপুর চৌধুরী, এবং আজকের যারা প্যানেলিস্ট আলোচক আছেন আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আসলে যে বিষয়টি নিয়ে আজকে বাংলাদেশ উত্তপ্ত, বাংলাদেশে সামরিক দ্যাট ইজ কারফিউ জারি করা হয়েছে, অনেক বিজ্ঞ আলোচক তাদের মতামত ব্যক্ত করেছেন, এটি তাদের নিজস্ব মতামত, প্রত্যেক মানুষ তার মতামত দিতেই পারে। আমি একজন আওয়ামী লীগের কর্মী বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি, অ্যাট দ্য সেম টাইম আমি শুধু এটুকু বলতে চাই, আপনি সাংবাদিক, ইউ আর মোর কনসাস দেন কমন পিপল। আপনি অনেক খোঁজখবর জানেন, অনেক খোঁজখবর রাখেন, আপনার যত সোর্স আছে জানার, সাধারণ মানুষের হয়তো অত সোর্স নাই। একটা কথা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই ইনিয়ে বিনিয়ে নিজকে নিরপেক্ষতার প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশটা কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বদৌলতে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, এবং গোটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর বাইরে আর কোনো সত্য নাই। সাধারণ বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে 7.5 কোটি বাঙালি উইদাউট এনি কন্ডিশন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সে কি বাঁচবে না মরবে, দেশ স্বাধীন হবে কি হবে না, দে নেভার থিঙ্ক অ্যাবাউট ইট। তারা ভাবছে আমাদেরকে স্বাধীন হতে হবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে। আজকে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো জন্ম হয়েছে, জামাত তো স্বাধীনতার আগে জন্ম হয়েছে, আপনারা জানেন। বিএনপি জন্ম হয়েছে 1981 সনে, 1978 সনে জিয়া রহমান জন্ম দিয়ে গেছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আপনারা প্রত্যেকে আপনাদের রাজনীতি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে স্বীকার করতে হবে মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমার জাতির পিতা। অবশ্যই আমি শামসুদ্দিন আজাদ যাব, ছোট্ট করে, কারণ আমার অন্যান্য প্যানেলিস্ট আছেন, আপনার কাছে আমি আসবো। আমরা যখন মিছিলে শুনি যে জাতির পিতা ইব্রাহিম, তখন আর বুঝতে বাকি থাকে না আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমি একটু আরো দুজনের কাছে যেতে চাই, সুখেন এবং নাফিস, কারণ ওই দুজনকে আমার একটু বিদায় দিতে হবে আমার পরবর্তী প্যানেলে। আমি একটু সেজান ভাই এবং খালিকুজ্জামান স্যার আসছি আপনাদের কাছে, কারণ আপনাদের আমি একটু অনেকগুলো প্রশ্ন আছে। সুখেন, আপনি যদি একটু বলতেন আপনার উপসংহারে, আজকের অনেকের বক্তব্যই শুনলেন আপনি, সেই প্রেক্ষাপটে আজকের ছাত্র রাজনীতি এবং সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই এবং বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সুখেন, আপনি যদি উপসংহারে বর্তমান পরিস্থিতির আপনার যে অনুভূতি সেই জায়গাটি বলতেন, কারণ আপনাকে আমি একটু ধন্যবাদ দিতে চাই। আপনাকে শুনতে পাচ্ছি না। সরি, আমি মিউট করেছিলাম। আপনাকে ধন্যবাদ, সম্মানিত প্যানেলিস্ট সবাইকে ধন্যবাদ। আমি কয়েকটি শব্দচয়ন নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেমন আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টনকে ইমপিচমেন্ট করা হয়েছিল কিসের জন্য জানেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আমাদের নিউ ইয়র্কের গভর্নর কুবনকে শব্দচয়ন করা হয়েছিল যে কি তার সেক্সুয়াল, অনেক আগে একটা হ্যারাসমেন্ট নিয়ে। আমাদের প্রধানমন্ত্রী যে কোনো শব্দ যে কোনো জন্য চয়ন করতে হবে না, শি হ্যাজ টু লার্ন।
এটা দুঃখজনক, বাট শি হ্যাজ টু লার্ন। দ্বিতীয় কথা হয়েছে স্বাধীনতা 54 বছর পরে যে কোঠার সিস্টেম, এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। বলা হচ্ছে উন্নত দেশে কোঠা আছে। আমেরিকার আজকে আমি চাইলে আমি ভেটারান হইতে পারবো। আমি 2 বছর 18 মাস আমি যুদ্ধে যাব, সে ভেটারান স্ট্যাটাস নিয়ে আমি জিরো ইন্টারেস্টে বাড়ি কিনতে পারবো। এটা বাংলাদেশে পসিবল না। এটা বাংলাদেশে পসিবল না। এখানে ভেটারান স্ট্যাটাস আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ যারা হয়েছিল তারপর বাস্তবভিত্তিক সমাধান। এবং রাজাকার শব্দটা একটা পলিটিক্যালাইজ করা হয়েছে। আমি গতকাল টাইমস করে দিয়ে গিয়েছিলাম, নতুন প্রজন্মের লোকজন জানেই না মুক্তিযুদ্ধ কি। আপনি জিজ্ঞেস করেন, মাঝে মাঝে তো ভিডিও ভাইরাল হয় যে 21শে ফেব্রুয়ারি কি, এটা কি। আজকে একটি দল 3টা রিগড ইলেকশন, যেটা রিগড ইলেকশন মানে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে একটি দল, যারা ভারতের একদম নোংরা নৃশংসভাবে হস্তক্ষেপে আজকে আছে। আর আমরা যারা স্বাধীন চেতা লোক, বঙ্গবন্ধু কেন স্বাধীনতা ডাক দিয়েছিলেন? 6টা কারণের মধ্যে একটা কারণ ছিল চাকরিতে বৈষম্য। পূর্ব পাকিস্তানের যুবকদের চাকরিতে দেওয়া হইতো না তখন। এটা কি আমলিক স্বীকার করবে? আমি যে যুবকটা আজকে তৈরি হয়েছে 15 বছর, যে ভোট দিতে পারেনি, তার কাছে আমলিক নেতৃত্বরা কি 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 বলবে? আপনি বলতে পারেন অনেকগুলা আমার অবশ্য পরিচয় আছে, আমি বাংলাদেশ বাঙালি। কিভাবে দিবে? সে তো ভোটের পথে না হাঁটে, যদি সন্ত্রাসের পথে হাঁটে সে ভোট কিভাবে দিবে? তার তো পরিচিত হয়ে গেছে সে একদম সন্ত্রাসী। জি আজাদ ভাই, আমরা শুনবো আপনাদের কাছ থেকে আমি উত্তর নিব, কারণ আমার আরো দুজন প্যানেলিস্ট আছেন। আমি সুখেনকে একটু বিদায় দিব বলে তার কথাগুলো জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি না হয়, যেমন ধরেন যুক্তরাষ্ট্র আমলে সহ-সভাপতি, এটা কিন্তু বাংলাদেশে আরপিওর যে ধারা আছে এটা সমর্থন করে না। আরপিও তো স্পষ্টভাবে বলা আছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের বাইরে কোনো অবকাঠামো, কোনো সাংগঠনিক কাঠামো থাকতে পারবে না। এখানে কেন আছে? যখন প্রধানমন্ত্রী আসে একদল মারামারি করে, একদল সম্বর্ধনা দেয়। এটা সেম আমাদের জন্য। আচ্ছা, সুখেন, আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলুন। আমরা হয়তো পরবর্তীতে প্রবাসী রাজনৈতিক চর্চাটি হবে কি হবে না সেটি নিয়ে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের জন্য আমরা অনেক হতাশ। আমরা মানে তাদের ওই পরস্পর দোষারোপ, তাদের জামাত শিবির ট্যাগ, তাদের রাজাকার ট্যাগ ইত্যাদির কারণে আজকে যেটা হয়েছে, আপনি যতই যায় গালি দেন, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম 80% লোকের প্রাণের একটা দাবি, বাংলাদেশকে চেঞ্জ হইতে হবে। 1 কোটি প্রবাসী তারা দেখে বাংলাদেশ কিভাবে চেঞ্জ হয়। আমি বিএনপি করি, আমি জামাত করি, আমলিক করি। সেই পরিবর্তন কি আপনি রাজনৈতিক পরিবর্তন না সরকার পরিবর্তনের কথা বলছেন? অবশ্যই আমার সরকারও পরিবর্তন হওয়া দরকার আছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার আছে। এটা লুকিয়ে কোনোই লাভ নেই। আজকে ঢাকা, আমি শেষ করে শুধু ঢাকা ইউনিভার্সিটির কথাটা বলি। আমরা যখন 2001 সালে জামাত শিবির, বিএনপি জামাত যখন ক্ষমতায়, বিএনপি জামাতই বলি, যখন ক্ষমতায় ছিল, তখন তো আমরা ফায়ার বিরুদ্ধে বলেছিলাম যে শামসুন্নাহর হলে কোনো করা যাবে না। 2007 সালে যখন সেনাবাহিনী সরকার আমরা করেছিলাম, খেলার মাঠে যে আন্দোলনটা হয়েছিল, আমরা তো সরাসরি সেখানে ছিলাম। এটা তো আওয়ামী লীগের ফেভারে গিয়েছে। সমস্যা কি? সমস্যা তো নাই। এরপরে ওই খেলার মাঠে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই ঢাকা ইউনিভার্সিটির ঘটনা কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক ইতিহাসের ঘটনা হিসেবে থাকবে। সুতরাং আজকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মানে অ্যাটাক করবে এবং অন্যরা চুপ থাকবে, সেটা কিন্তু হয় না। আমার পলিটিক্যাল আপনার মন্তব্যটির জন্য রাজনীতির নেতৃত্ব আরো সচেতন হবে, আমাদের সুন্দর পথে চালিত করবে। সেজন ভাই, জি, আমি আমার এই তরুণ বন্ধুকে একটা প্রশ্ন করতে চাই। মানে তিনি যেটা বলেছেন, এটা সবার মনে এই ক্ষোভ, রাজনৈতিক অবস্থা নিয়ে, সমস্ত কিছু নিয়ে, ওগুলো আজকে সত্যিকার অর্থে আমরা একটা বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। এটা সত্যি, সবার ক্ষোভ থাকবে। কিন্তু একটা খুব মৌলিক প্রশ্নের কাছে আমি যেতে চাই। বাংলাদেশ স্বাধীন একটা দেশ, স্বাধীন সার্বভৌমত্বের বাইরে আর কোনো কিছু কিন্তু আমরা গ্রহণ করব না, তাহলে আর বাংলাদেশ থাকবে না। যে পার্টি বা দল, রাজনৈতিক দল এখন পর্যন্ত 1971-এর স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি, স্বীকার করেনি, তাদের কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা? আপনার কি মনে হয়? তরুণ প্রজন্মের কাছে আমি জানতে চাই, আপনার কি মনে হয়? অবশ্যই না, অবশ্যই না। জামাত ইসলামকে এখনো আওয়ামী লীগ কেন এখনো জামাত ইসলামকে নিষিদ্ধ করছে না? শুধুমাত্র রাজাকারটি একটা দিতে পারবে বলেই। আমি মানে আপনার এই মন্তব্যটাই আমি শুধু শুনতে চাচ্ছিলাম, যে তার মানে অবশ্যই জামাত ইসলামে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা আশা করব আওয়ামী লীগ যেন এই জামাত ইসলামকে নিষিদ্ধ করে, কিন্তু আওয়ামী লীগ যদি হেফাজতে ইসলামের 14 পয়েন্ট অ্যাডাপ্ট করে, হেফাজতে ইসলামের যেটা অন্য আলোচনা হয়, এটা অন্য আলোচনা, 14 পয়েন্ট যদি হেফাজতে ইসলামের আপনি 14 দফা দাবি মেনে নিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করেন, তখন এখানে প্রশ্ন আছে।
হ্যাঁ, আমিও আমাদের আপনার সাথে সত্যিকারের সহমত। স্বাধীনতা করতে হবে। যদি মুক্তিযুদ্ধের চেতনা বলেন, ধর্মনিরপেক্ষতা একটা। ধর্মনিরপেক্ষতা, অনেক ধন্যবাদ। আমি এইটাই নতুন প্রজন্মের কাছে জানতে চাই, এবং আচ্ছা, এই তাহলে প্রশ্নগুলো আমাদের রাজনীতিবিদদেরও আমরা করব এখন। করবে, অবশ্যই অবশ্যই সেই জায়গাটি থেকে আসবে। সুখেন, আপনি কিছুক্ষণ থাকেন, কারণ আপনার প্রশ্নের উত্তরগুলো হয়তো ওনারা দিবেন। আর নাফিস, আপনি যদি উপসংহারে কিছু বলতেন, কারণ আমি আরেকজন প্যানেলিস্টকে যুক্ত করব আমার সাথে। ধন্যবাদ। আমি জনাব সুখেনের সাথে মোটামুটি প্রায় পুরোটাই একমত। আসলে এখানে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি, কথা বলতে গেলে ব্যাপারটার মধ্যে কিছুটা রাজনীতি চলে আসবে। আমি নিজে রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক পলিটিক্যাল ইনভলভমেন্ট আমার না থাকলেও রাজনীতির বাইরে আমরা আসলে কেউ না, গ্রেটার অর্থে যদি আসলে আমরা বোঝাতে চাই। কারণ এই আন্দোলনটা বা এই প্রোটেস্টটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তৈরি শুরু হয়নি। একটা অপমানজনক একটা কথা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই বলুন না কেন, কারণ আমি একটা কথা বলা আর মাননীয় প্রধানমন্ত্রী বা সেরকম কোনো উচ্চতার জায়গা থেকে একটা স্টেটমেন্ট আসার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ আছে। মানুষকে বুঝতে হবে কোনটা স্যাটায়ার আর কোনটা ডিরেক্টলি বলা হচ্ছে, কোনটা আয়রনি। এখন এগুলো যদি আমরা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ভুল বুঝি, তাহলে সেখানে তো একটা মানে কি বলবো, একটা ম্যাসাকার হওয়ার তো সম্ভাবনা থেকেই, আশঙ্কা থেকেই যায়, যেটা হচ্ছে ইনফ্যাক্ট। ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যাদের ন্যূনতম কোনো বিবেক আছে বাঙালি, এখানে ডিফার করার কোনো স্কোপ নেই। আমি এখানে আমার মনে হচ্ছে যারা প্যানেলিস্ট আছেন সব থেকে বয়সে ছোট। আমি ৭১ দেখিনি, আমি ৯১ ওই এরশাদ বিরোধী আন্দোলনও দেখি নাই, কিন্তু আমি যে শুনেছি, এবং আমি দুঃখের সাথে জানাচ্ছি আমরা যেসব ইতিহাস পড়েছি, বাংলাদেশের ইতিহাস নিয়ে যেগুলো বই আমরা পড়েছি, যেগুলো জার্নাল পড়েছি, বেশিরভাগই বায়াস, 100% নির্মোহ জায়গা থেকে ইতিহাস আমরা পাইনি। এ দায়ভার আমাদের না, আমাদের জেনারেশনের না, যারা মুক্তিযুদ্ধ করেছেন অথবা ওই সময়ের যারা জেনারেশন, এটা তাদের দায়ভার নিতে হবে, কারণ আমরা মিসগাইডেড হয়েছি। এবং আমাদের পরে যারা যারা এখানে যে বর্তমানে বাংলাদেশে যারা আন্দোলনটা করছে, তারা তো আরো ছোট, তো তাদের কাছে তারা কোন সোর্স থেকে সঠিক ইতিহাসটা পাবে? আর এই যে আমি এখানে একটা কথা না বলে পারছি না, যে এই স্লোগানটা নিয়ে যে সমস্যাটা, সংকটের সৃষ্টি, যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তো নিজেকে রাজাকার হিসেবে দাবি করে বা রাজাকার হিসেবে মানে প্রতিষ্ঠিত করার এই ডিসক্রেডিট কেউ সাধারণ মস্তিষ্কে নেবে না। ব্যাপারটা স্যাটায়ার ছিল। তারপরেও আমি মনে করি পরবর্তীতে যে স্লোগানটা এসছে যে আমি নই তুমি নই, রাজাকার রাজাকার, এটা বেটার ছিল। এটা এবং যে সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন তার সংবাদ সম্মেলনে চায়না থেকে ফিরে আসার পরে, এই প্রশ্নটার মধ্যে আমি একটা ইন্টেনশনের গন্ধ খুঁজে পেয়েছি। আই স্মেল সামথিং। এইভাবে প্রশ্নটা করা উচিত হয়নি। আমি কি জন্য এখানে একটা নাফিস আমি একটু যুক্ত করতে চাই। আমি যদিও শুরুতে বলেছিলাম যে আমি সবসময় সাংবাদিকতার জীবনে, কারণ আমার বাবাও সাংবাদিক ছিলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারপরও আমি আমার জায়গাটি থেকে সবসময় আমি বলি সততার সাথে নিরপেক্ষতার সাথে কাজ করি। আমি পুরো ভিডিও ক্লিপটি দেখেছি, ফারজানার উপর প্রশ্নটিও দেখেছি, এবং মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যে উত্তরটি দিয়েছেন সেটিও আমি দেখেছি, একদম আমি দেখেছি। এটির দু ধরনের ব্যাখ্যা করতে পারেন, যেটি করা হচ্ছে, কিন্তু সেটির মধ্যে যদি আপনি খুঁজেন যে ইন্টেনশনালি করা হয়েছে, সেই জায়গাটি আমি মানতে রাজি নই একজন সাংবাদিক হিসেবে। সেটিতে আমার দ্বিমত আছে, তবে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। কারণ আমি বলে রাখি দর্শক, এখানে আমার সম্মানিত অতিথিরা যারা যে বক্তব্য রাখছেন সেটি একান্তই তাদের নিজস্ব মতামত, সেখানে আমার কোনো মতামত যুক্ত নই, এটি তাদের চিন্তা চেতনা। এবং আমার সাথে তরুণ যে তিনজন বিশেষ করে, এবং আমার সাথে জান্নাতুল ইসলামও যুক্ত আছেন কানাডা থেকে, তিনিও বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমার সাথে সুখেন, জোসেফ কিংবা নাফিস কিংবা সেহেলি, তারা হচ্ছেন জাতীয়তাবাদী কিংবা ওই একটু পছন্দ করেন। আমি বলছি না তারা রাজনীতি করেন সক্রিয়, আর সেটি আমি নিরপেক্ষতার জায়গা থেকেই আমি বলছি যে আমি সবার ব্যাকগ্রাউন্ড দেখে দেখে নেওয়া হয়েছে, কারণ আমি সবার মতামত জানতে চাই। সে কারণে আমি একটু, নাফিস আপনি যদি উপসংহারে আপনার বক্তব্যটি উপস্থাপন করেন, তারপরে আমি প্যানেলিস্ট, কারণ আমার এখানে আরো সম্মানিত প্যানেলিস্টদের সাথে কথা শুনবো। জি, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ইভেন আমার বন্ধু বান্ধবদের মধ্যে, আমার সার্কেলের মধ্যেও যারা এটাকে নিয়ে প্রশ্ন করার কখনো চেষ্টা করেছে, আমি তাদের সাথে মিশিনি। দিস ইজ মাই অনেস্ট কনফেশন। কিন্তু তাই বলে যারা চেতনার কথা বলবে,
যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি হিসেবে দাবি করবে, আবার এ ধরনের দমন নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাবে, এটা তো আমি সমর্থন করতে পারি না। আর আমি নিজেও যখন 37তম বিসিএস, আমি সর্বশেষ বিসিএস দিয়েছিলাম, আমি রিটেন কোয়ালিফাই করতে পারিনি। 56% কোটা ইন টোটাল। বাংলাদেশে বর্তমানে একটা পপুলেশন ডিভিডেন্ড চলছে, অর্থাৎ যুবকরা কিভাবে 56 হয় একটু বলবেন কি? জি, আমি জানতে চাই। ঠিক আছে, কিভাবে 56 হয়? আচ্ছা, টোটালটা আমি বলেছি। আমি একদম যে সেগমেন্ট গুলো এক্স্যাক্টলি হয়তো আমার একটু এদিক ওদিক হতে পারে, তো বলছি আর কি। বাংলাদেশে যে পপুলেশন ডিভিডেন্ডটা এখন আছে, অর্থাৎ কর্ম সক্ষম জনসংখ্যার আধিক্যটা বাংলাদেশে বেশি, অর্থাৎ এটাকে সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, যেভাবেই বলেন, এটাকে ক্যাপিটালাইজ করার মোক্ষম সময় হচ্ছে এটা। অর্থাৎ তার মানে এমন ভাবে সুযোগগুলো সৃষ্টি করতে হবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, যাতে করে এই যুব সমাজ, কর্মক্ষম সমাজ সহজে কাজের মধ্যে ঢুকতে পারে। তো সেখানে এই ধরনের একটা কোটার সিস্টেম। আর প্রথম কথা, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নেই। তাদেরকে যতখানি সম্ভব বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী যতখানি সম্ভব সুযোগ সুবিধা দেওয়া হোক, তাতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমানে যেটা যে 30% আউট অফ 56%, 30% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। এখানে যদি পরিসংখ্যান করা যায়, গত 5-6টা বিসিএস এ মনে হয় না 7 থেকে 8% বা ম্যাক্সিমাম 10%-এর বেশি ক্যান্ডিডেট পাওয়া গেছে। বাকি 20% কিন্তু ফিল আপ হচ্ছে না, একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো যেখানে বাংলাদেশের আসলে এত বেশি চাকুরি প্রার্থী, সেটা যে কোনো শ্রেণীতেই বলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় যে শ্রেণীতেই বলেন, সেখানে এটা কিন্তু আসলে ফিজিবল হচ্ছে না। বাংলাদেশ কিন্তু এটা এই ধরনের গ্যাপ এফোর্ড করতে পারে না। আর এই 30% বাদ দিয়ে বাকি যে 26%, এখানে জেলা কোঠা আছে, এখানে নারী কোঠা আছে, এবং আরো বেশি, আমি ঠিক এই মুহূর্তে মানে একদম নাম ধরে বলতে পারছি না, বাট টোটালটা ছিল 56%। এটা আসলে যৌক্তিক পর্যায়ে কমাতে হবে, এই বিষয়ে তো কোনো সন্দেহই নাই। কিন্তু কোটা থাকা যাবে না, এটা 18 সালেও হয়নি, এটা এখনো কেউ বলছে না। আর আমি সর্বশেষ যেটা, আমি যদি কনক্লুশন দিতে যাই, আসলে আমার এখানে কনক্লুশন দেওয়ার মতো ভাষা আমি আসলে খুঁজে পাচ্ছি না, কারণ গত 2 দিন হলো আমি নিজে কয়েক মিনিটের জন্য আমি বাসায় কথা বলতে পেরেছি। আমার বাবা কিডনির পেশেন্ট, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি 2 দিন হলো কোনো খোঁজ নিতে পারছিলাম না। আমার হচ্ছে আরো বেশি সাফারার আরো অনেকেই হয়তো আছেন। জাস্ট একটা উদাহরণ দিলাম। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে পৃথিবীতে অল্প কয়েকটা দেশ যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। অসংখ্য ধন্যবাদ নাফিস আপনাকে। আপনি যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন, আমি বিভিন্ন প্রান্ত থেকে কথা শুনতে চেয়েছিলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামতের আলোকেই আমরা হয়তো পরবর্তী বিশ্লেষণে যাব। এবং একই সাথে সুখেন জোসেফ গোমেজ, আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আমার পরের প্যানেলিস্টের সাথে আবারও মন্তব্য আমি করব। এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে সিজান মাহমুদের আমি প্রশ্নের উত্তরটি একটু দিতে চাই। 56% যে কোটার কথা বলা হচ্ছে, যিনি বলে গেলেন, আমি একটু আপনাকে বিশ্লেষণটি দিয়ে দিই। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার 30%, যেটি বিসিএস এর ক্ষেত্রে, মানে আমি সেই প্রেক্ষাপটে আপনাকে বলছি। নারী হচ্ছে 10, অর্থাৎ হলো 40, এবং সেই সাথে জেলা কোটা আছে 10, যেটি হচ্ছে 50 হলো, এবং সেটি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আছে, এবং আছে প্রতিবন্ধী। এই সর্বমোট মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আছে 5%, আর হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য 1%। এই সর্বমোট 56% কথা বলা হয়েছে। আমি মূল আলোচনায় যেতে চাই। জান্নাতুল ইসলাম, আমি শুরুতে একটু আপনাদের প্রতিক্রিয়া নিতে চাই। উনি যুক্ত হয়েছেন কানাডা থেকে, আর সেহলি শারমিন আছেন, উনি যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে। আমি আসলে পৃথিবীর সব প্রান্তের মানুষের কথাই শুনতে চেয়েছি। সবারই মতামত জানানোর অধিকার আছে, যে পক্ষেরই হই না কেন। এবং আমি একটি জায়গায় শুরুতেই বলছিলাম, অনুষ্ঠানের শুরুতে, তখন সিজান মাহমুদ এবং খালিকুজ্জামান স্যার ছিলেন না, আমি বলছিলাম মুক্তিযুদ্ধ এবং সাধারণ শিক্ষার্থী, এই দুটি জায়গায় হচ্ছে আবেগের জায়গা, এবং দুটি জায়গা নিয়ে কেন রাজনীতি হবে, কেন দলীয়করণ হবে, কেন লেবাস লাগানো হবে। জান্নাতুল ইসলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনার প্রতিক্রিয়াটি একটু শুরুতে জেনে নিতে চাই। ধন্যবাদ সবাইকে। প্রথমে বলতে হয় যে পরিস্থিতি চলতেছে, অনেকেই বাকরুদ্ধ, মতামত প্রকাশ করার জন্য হয়তো অনেকে মত প্রকাশ করছেন,
কিন্তু এটাকে বিশ্লেষণ করার মতো মানে ভাষা অনেকের মুখে জোগাচ্ছে না। কারণ 52 সালে যখন মানে পৃথিবীতে একটা মাত্রই রাষ্ট্র, একটা দেশ যে যারা ভাষার জন্য লড়াই করেছিল এবং প্রাণ দিয়েছিল, যার বিনিময়ে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছি বাংলা। এক ডজন তাজা প্রাণ সেদিন ঝরে পড়েছিল। আমরা ইতিহাসে যেটা পড়ি যে বর্বর পাক হানাদার বাহিনী তাদেরকে হত্যা করেছে। আজকে সে 52 সালের 72 বছর পর আজকে 50টা প্রাণ ঝরে পড়েছে। আজকে সাঈদের মতো একজন মেধাবী ছাত্র বুক ফুলে স্বাধীন বাংলাদেশে একজন স্বাধীন মানুষ হিসেবে তার অধিকারের কথা বলার জন্য সে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। সে কি জানতো যে দেশ স্বাধীন না, কিংবা স্বাধীন দেশে এইভাবে একটা মানুষকে গুলি করে মারা যায় না? আজকে 50টা প্রাণ যখন ঝরে যায়, এক ডজন প্রাণের বিনিময়ে আমরা সারা বিশ্বে মর্যাদার সহিত আমাদের ভাষাকে সংরক্ষণ করতে পেরেছি। আজকে 50টার উপরে প্রাণ ঝরে পড়েছে। আমরা কি আরেকটা স্বাধীন দেশ করতে পারবো? স্বাধীন দেশের মধ্যে স্বাধীন দেশকে তো আমরা স্বাধীন করতে পারবো না, কারণ অলরেডি আমরা স্বাধীন। আমরা 52 বছর ধরে 54 বছর ধরে আমরা বলছি আমরা স্বাধীন দেশ। তাহলে কিসের অভাব? কি কারণে এরকম হচ্ছে? একবার না, বারবার। এর আগেও আমাদের স্টুডেন্ট আন্দোলন হয়েছে, তখনও অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো এই শামসুন্নাহর হলের আন্দোলনে আমি নিজেও একজন ভুগি, জেল কেটেছি, মার খেয়েছি, রক্তাক্ত হয়েছে। কিন্তু এই যে বারবার আন্দোলনগুলো হচ্ছে, কেন হচ্ছে? কারণ বাংলাদেশে নাই আইনের শাসন, নাই বিচার বিভাগের কোনো স্বাধীনতা। আমরা এই প্রসঙ্গে আসবো। আমি একটু জান্নাতুল ইসলাম আসবো, আমার আরো দুজন সম্মানিত অতিথি আমি একটু নিয়ে নেই। মোহাম্মদ খালিকুজ্জামান আছেন। আমি একটু বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে আবার আপনাদের সমাধানের পথটির উত্তরও আপনাদের কাছ থেকে নিব, কারণ আপনাদের কাছ থেকে মূলত আমি গঠনমূলক প্রশ্নের উত্তরগুলো নিব। আগে আমার সম্মানিত যারা অতিথি ছিলেন তাদের প্রতিক্রিয়াগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি, কারণ সেই আলোকেই মূলত আলোচনা, যে মানুষের মধ্যে ক্ষোভ এবং সেহলি যেটি বলছিলেন তিনি একই সাথে রাগান্বিত এবং একই সাথে দুঃখিত। আমি মোহাম্মদ খালিকুজ্জামান অধ্যাপক, আপনার প্রতিক্রিয়াটি এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন অনুভূতি? মানে এটি ভাষায় প্রকাশ করার মতো না, একটু আপনার কাছ থেকে আমি একটু জেনে নিই। জি, ধন্যবাদ সবাইকে। আমি পূর্ববর্তী সমস্ত বক্তাদের কথা শুনিনি, তারপরেও আমি নিজে একজন শিক্ষক, আপনি জানেন, এবং আন্দোলনটা করছে আমাদের প্রিয় ছাত্ররা, এবং যে আন্দোলনটা করছে সেটা এমন কিছু বড় ধরনের দাবি নিয়েও তারা করছে না, খুবই একটা যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছে যে কোটা সংস্কার করতে হবে, বাতিলও করতে হবে না। এমনকি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজের হাতে 2018-তে সব কোটা বাতিল করেছিলেন সংসদে, কিন্তু এই যে সব কোটা বাতিল করেছিল এটা একটা অসাংবিধানিক ছিল। ওনার যদি ভিডিওগুলি দেখেন তখন আপনারা দেখবেন যে উনি যতটা না সুচিন্তিতভাবে কোটাটা বাতিল করেছিল 2018-তে, তার থেকেও বেশি রাগের বশবর্তী হয়ে এক ধরনের দেমাগ দিয়ে যে আমি বাতিল করে দিলাম, সেইটা তিনি করতে পারেন না, সাংবিধানিকভাবে করতে পারেন না বলেই কিন্তু এখন কোর্টে গিয়ে এটা বাতিল হলো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ছাত্রদের দাবিটা খুবই সামান্য দাবি ছিল, কোটা সংস্কার করা। এবং আমি যদি ধরে নিই আমাদের প্রধানমন্ত্রী আন্তরিকভাবেই কোটা বাতিল করেছিল, মানে তিনি নিজেও কোটা বাতিলের পক্ষের লোক, তাহলে স্টুডেন্টদেরকে ডেকে এনে বলতে পারতো, বাবারা কোটা তোমরা বাতিল সংস্কার চাচ্ছ, আমিও তো এটার পক্ষে। এই মুহূর্তে কোর্টে আছে ব্যাপারটা, হ্যাঁ, এটা দেখা যাক কোর্টে কি করে, কিন্তু কয়েকটা দিন অপেক্ষা করো, আমরা এটাকে যেভাবেই হোক আমরা সমাধান করব। ইট কুড হ্যাভ বিন এন্ড অফ দ্য স্টোরি, কিন্তু এটা হলো না। এখানে কিছু কিছু টুইস্ট করা হলো। উনি যে বক্তব্যটা দিয়েছে, আপনি যেটা বলছেন সেটা আমি নিজেও শুনেছি, স্বাভাবিক। সেই বক্তব্যটা অনেকভাবে বিশ্লেষণ করা যায়, আমি এখানে যাচ্ছি, প্রধানমন্ত্রী যে বলেছিলেন সেটাতে যাচ্ছি না। কিন্তু আমার দৃষ্টিতে আমাদের যে সরকার, তারা এটা আসলে আন্তরিকভাবে কোটাটাকে বাতিল করতে চায়নি, যার জন্য তারা
ওই যে কোর্টের মাধ্যমে, কোর্টের দোহাই দিয়ে কোটাটাকে আবার ফেরত আনার এক ধরনের প্রসেসে গেছিল। কিন্তু কোটাটা যদি আপনার ইনফরমেশনের জন্য বলছি, আপনি থামেন, কাইন্ডলি থামেন আপনি একটু। নো নো নো, আজাদ ভাই আপনার কাছে আমি আসবো, আপনার প্রশ্নটির উত্তর নিব। আগে খালিকুজ্জামান স্যারের বক্তব্যটি নিয়ে নেই, তারপরে আমি আপনাকে সময় দেব। জি খালিকুজ্জামান স্যার, জি বলুন। এখানে আমাদের সরকার যদি আন্তরিক হতো এই জায়গাটায় যেত না আজকে, এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে দম্ভ এবং অহমিকা, আমাদের দেশে আইন সে অর্থে নাই বলে যে দম্ভ যে করে, যে উবায়দুল কাদের কি বলল যে আমাদের ছাত্র আন্দোলন দমায় দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এটা কি একটা সভ্য দেশের কোন মানুষ বলতে পারে? ছাত্রলীগ কি কোনো আইন প্রয়োগকারী সংস্থা দেশের? তারা কিভাবে এটাকে মোকাবেলা করবে? কেন মোকাবেলা করবে? এটা কি উচিত কোনো কথা? এটা বলার পরেই তো সমস্ত গন্ডগোলের সূত্রপাত। তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন রীতিমতো। তারা গিয়ে আমাদের নিরীহ ছাত্রদেরকে মানে বেদরক পিঠালো, এগুলো তো সবাই জানি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ছোট্ট একটা ইস্যুকে হাতের বাইরে নিয়ে যাওয়া হলো। এটাকে খুব সহজে আমাদের প্রধানমন্ত্রী শেষ করে দিতে পারত, থামিয়ে দিতে পারত। এবং কিছুটা তাদের অদূরদর্শিতা, কিছুটা দম্ভ, কিছুটা অহমিকা, কিছুটা হচ্ছে যে দরাকে সরা জ্ঞান করা, তার মাধ্যমে আজকের পরিস্থিতিটাকে কন্ট্রোলের বাইরে নিয়ে গিয়েছে। এবং একটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, তার নেতৃত্বে, তার শাসন আমলে পাখির মতো মানুষকে গুলি করে মারে, যেখানে বঙ্গবন্ধু এইসব আন্দোলনের বিরুদ্ধে ছিল, সারা জীবন এসব আন্দোলন করে গেছে। এবং আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে জিনিসটা, যে এই যে সমস্ত স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার, অত আইয়ুব খান স্বৈরাচার, তার পাশাপাশি শেখ হাসিনার নাম উচ্চারিত হচ্ছে। এটা কি কোনো গৌরবের কথা? এটা মোটেও কোনো গৌরবের কথা। আমরা আসবো। আমাদের সাথে সেহেলি শারমিন অনেকক্ষণ ধরে আছেন, তার উপসংহারে বক্তব্যটি একটু শুনে আমি এখানে সম্মানিত প্যানেলিস্ট সেজান মাহমুদের কাছ থেকেও আমি একটু নিব। আর তার কারণটি হচ্ছে সেজান মাহমুদ আমার গত অনুষ্ঠানে ছিলেন, আমরা খুব সুন্দর একটি বিশ্লেষণ করেছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। সেহেলি শারমিন, আপনি সমস্ত আলোচনা শুনলেন, একজন অস্ট্রেলিয়া থেকে আপনি যুক্ত হয়েছেন, উপসংহারে আপনার মনোভাবটি যদি জানিয়ে যেতেন। আমি সবশেষে এটাই বলতে চাই, যে কোনো আন্দোলন একটা ন্যাচারাল ফোর্স, এটা সময় বলে দেয় এটা কিভাবে যাবে। যেটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, আজকে কিন্তু আর শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনেই না, অনেকে বলছে এটা স্বৈরাচার পতন আন্দোলন, অনেকে বলছে ট্যাগলাইন এসেছে স্টেপ ডাউন হাসিনা। এটা সময় বলে দিবে কি হবে। আমি শুধু এটাই বলতে চাই, এই যে আজকে এত বছর ধরে একটা সরকার যে প্রপার পাবলিক ম্যান্ডেট নিয়ে আসেনি এবং ক্ষমতায় বসে আছে, এটা আসলে একটা স্বৈরাচারের মতো। এবং থার্ড অ্যাঙ্গেল থেকে দেখলে, থার্ড পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, বাংলাদেশ ইজ অন সেম লাইন অ্যাজ নর্থ কোরিয়া, চায়না, ওয়ান পার্টি স্টেট। তো হতে পারে এখন একটা ম্যাস আপরাইজিং হয়েছে, মানুষের মনে অনেক ক্ষোভ জমেছে বছর ধরে, হতে পারে যে এখনই এটার একটা পরিবর্তন হবে, এটা সময় বলে দিবে। আমি বলছি না, কারণ আওয়ামী লীগ জানে কিভাবে ফোর্স করে দমাতে হয়, তারা সেই পথেই যাবে। এবং বঙ্গবন্ধুর শেখ কন্যা শেখ হাসিনার সাথে 144 ধারা জারিটা রয়ে গেল, যেটা ইয়াহিয়ার সাথে যায়, যেটা পাকিস্তানিদের সাথে যায়। আজকে শেখ হাসিনার সাথে 144 ধারা জারিটা ইতিহাসের পাতায় রয়ে গেল। এখন বাংলাদেশের জনগণই বলে দিবে কি হবে। এটাই আমার শেষ কথা। অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তিনি যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। এবং আমাদের সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আছেন সেজান মাহমুদ। আমি সেজান মাহমুদ অনেকক্ষণ ধরে শুনছিলেন। আমি প্রতিটি প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে নিতে চাই, একটু আমাকে দীর্ঘ সময় দিবেন আশা করি, কারণ আমার অনেকগুলো তাদের মন্তব্য নিয়েছিলাম, প্রতিক্রিয়া নিয়েছিলাম, আমার অনেকগুলো প্রশ্ন নিজেরও জানার ইচ্ছা আছে। সেজান মাহমুদ, শুরুতেই আপনার একটু ভূমিকাতে আপনি কি বলবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি? সবাইকে ধন্যবাদ, প্যানেলের সবাইকে। আর আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আর হয়তো 5-7 মিনিট থাকতে পারবো, আমার পক্ষে আর থাকা সম্ভব হবে না। যেটা আমি আগেও বলেছিলাম যে 10টা থেকে 10:30টার মধ্যে আমি থাকতে চেয়েছিলাম। না, খুবই দুঃখিত, কারণ আমার এখানে তো রাত, এবং রাতে আমি এই মুহূর্তে আমাদের কানেটিকাট যে স্টেট, সেখান থেকে যিনি কংগ্রেসম্যান, তার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, এবং তার পরবর্তীতে আবার আরেকটি জায়গায় আমি লিটারালি সব মানুষকে বসিয়ে রেখে এখানে এসে জয়েন করেছি। আমি বলছি পরিস্থিতিটা কেমন
এটা কতটা দুঃখজনক, আমরা কতটা বেদনার্ত, এই কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না। গত অনুষ্ঠানে আপনার সাথে কথা হয়েছিল। আমি ছাত্রদের আন্দোলন এই কোটা সংস্কারের পক্ষে বলেছি। আমি একজন পেশাগতভাবে ডিন ফর একুইটি ইনক্লুশন ডাইভার্সিটি আমেরিকার একটা প্রিমিয়াম মেডিকেল কলেজে, এবং আপনারা জানেন এটার মানে কি। এটার মানে হলো যে এই যে বৈষম্য সামাজিকভাবে যেখানে ঘটে সেখানে দূর করার জন্য যা যা করতে হয়, সেখানে আমি কিন্তু কোটার এক ধরনের পক্ষেও। আবার কারণ হলো যে আপনি কতগুলো জায়গায় কোটা না করে পারবেন না। আপনি যারা ডিসেবল পার্সন আছে, যারা প্রতিবন্ধী পার্সন, তাদের জন্য আপনি কোটা না করে দিয়ে কোনোদিন পারবেন না। বাংলাদেশে পশ্চাৎপদ 50 ভাগেরও বেশি মহিলা, তারা পশ্চাৎপদ ভাবে নানান রকমের প্রতিক্রিয়ার শিকার, তাদেরকে কোটা নিয়ে পারবেন না। সেরকম মুক্তিযোদ্ধাদের জন্য কোটা না দিয়ে পারবেন না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কত বছর আসলে স্বাধীনতাপন্থী রাজনৈতিক শক্তির হাতে ছিলাম, সেই প্রশ্নটি কি সবাই করেছে? সেটাও কিন্তু দেখতে হবে। কিন্তু তারপরও আমি খালেক স্যারের সাথে একমত, যে সহমত পোষণ করি যে কোটাটা সংস্কারের পক্ষে তো ছাত্ররা বলছিল, তারা তো বলছিল না একদম তুলে দাও। এবং সংস্কার যে হতে হবে আমরা নিজেরাও জানি। আমরা স্বাধীনতা পক্ষের একেবারে, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি না করলেও স্বাধীনতার পক্ষের মানুষ হিসেবে বলি যে মুক্তিযুদ্ধের পরিবাররা, আমি তো পরিসংখ্যান দিয়েছি গত অনুষ্ঠানেই, যে 7%, 20 সালে ছিল 7% মুক্তিযোদ্ধা কোটা। তাহলে এই যে খালি যাচ্ছে, এই খালিটা কি দিয়ে পরিবর্তিত হচ্ছে বা রিপ্লেস হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। ওখানে যে দুর্নীতি হয় সেটাও আমরা সবাই জানি। তাহলে এই সংস্কারটা জরুরি হলো। এই সংস্কারটা কি সত্যিকার অর্থে একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে করা সম্ভব হতো না? আমি তো মনে করি বাংলাদেশের রাজনীতি সেই ম্যাচুরিটিতে এসে গেছে। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে যে বিকৃত করা হচ্ছে সেটাও আমরা জানি, নানাভাবে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে সেটাও আমরা জানি। এবং এই আন্দোলনটা একটা বৈধ আন্দোলনের পেছনে যে কিছু ইন্ধন আছে, আজকে তা প্রমাণ পাচ্ছি। এই যে অন্য পূর্ববর্তী বক্তারা যে বলে যাচ্ছেন যে এটা এখন সরকার পতনের আন্দোলন, এইটাই যে সক্রিয়ভাবে যে অনেকে করে নাই, এটা কেউ অস্বীকারও করতে পারবে না। তাহলে মাঝখান থেকে কি হলো? এই রাজনৈতিক, আমি বলবো দ্বিচারিতা, সেটি সব দিকের দায়িত্ব আছে। তার কারণে আমাদের এই তরুণ ছাত্ররা, যারা হবে আমাদের ভবিষ্যৎ, যারা হবে আমাদের প্রাণশক্তি, যাদের দাবি হবে আমাদের জাতীয় দাবি, তারা কিন্তু এই নিরীহ প্রাণগুলো চলে গেল। এটার মতো দুঃখজনক আর কিছু নাই। আজকে সেজন্য আর কিছু না বলে এটাই বলবো যে এটা ইতিহাসে একদম একটা অধ্যায় হয়ে গেল। এটা যাতে আর কোনোদিন না ঘটে বাংলাদেশের ইতিহাসে, সেই কারণে যাতে রাজনীতিবিদরা সচেতন হন। এটা আমি এক্ষেত্রে সেজান মাহমুদ একটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু চলে যাবেন, আরেকটু থাকলেও হয়তো ভালো হতো। সেটি হচ্ছে, এখন কি সাধারণ শিক্ষার্থীদের হাতে এই আন্দোলনটি আছে, নাকি এটি রাজনীতিকরণ করা হয়েছে? না, এটি পুরোপুরি রাজনীতিকরণ তো করা হয়েছে, আমরা তো দেখতেই পাচ্ছি সেটা। দুই হলো যে আর একটা বড় ক্ষতি, যাই বলা হোক না কেন, আমি যতটুকু ভেবেছি, আমার কাছে কিন্তু মনে হয়নি যে ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। যে আমি কোটা কি মুক্তিযুদ্ধের সন্তানদের দেবো নাকি রাজাকারের সন্তানদের, এটা একটা রেটোরিক্যাল পয়েন্ট। এখানে কিন্তু ওটা যে কেউ চাইলে ওটাকে বিকৃত করতে পারে, এবং ছাত্রছাত্রীর ওভাবে বলা হয়েছে। আমরা যে রাজাকার শব্দটা একটি ঘৃণিত শব্দ, আমরা জানি রাজাকার মানে হলো স্বেচ্ছাসেবক। সেই স্বেচ্ছাসেবক নাম দিয়ে 1971 সালে তারা যা করেছিল, সেই ঘৃণিত শব্দটি আজকে নতুন প্রজন্মের মধ্যে আমরা একটি গ্রহণযোগ্য শব্দ হিসেবে নিয়ে আসলাম। এটা আমাদের শুধু রাজনীতিক না, আমাদের সাংস্কৃতিক সমস্ত ঐতিহ্যের পরিপন্থী একটা বিষয় হয়ে দাঁড়ালো। এইটা রিভার্স করার জন্য রাজনীতিবিদদেরই কাজ করতে হবে, বুদ্ধিজীবীদের কাজ করতে হবে, সাংবাদিকদের কাজ করতে হবে, লেখকদের কাজ করতে হবে। কারণ আর একটা আমাদের 50 বছরও হয়তো লাগবে এই নতুন প্রজন্ম থেকে সেটা সরিয়ে দেওয়ার। সেজান মাহমুদ, আপনি বিদায় নেওয়ার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমি আজাদ সাহেবকেও করবো, খালিকুজ্জামান স্যারকেও করবো, এবং একই সাথে জান্নাতুল তাকে। মেহেদি হাসান তিনি প্রশ্ন করেছেন, স্বাধীনতার 53 বছর পর আজ কেন তরুণ প্রজন্ম সাধারণ ছাত্রছাত্রীদের মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড় করানো হলো? এর দায় ভার কার? সেজান মাহমুদ।
এটি আমার একজন সাধারণ দর্শক প্রশ্ন করেছে। আমি এই দায়ভার আমি সকলের হাতেই দিচ্ছি। প্রথমত আমাদের রাজনৈতিক, আমি যে প্রথম প্রশ্নটা নতুন প্রজন্মকে করেছিলাম যে মুক্তিযুদ্ধের একটি স্তম্ভ কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষতা। আমরা এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগ সরকারও কি ধর্মনিরপেক্ষতাকে সামনে আনতে পেরেছিলেন? পারেননি। তাহলে গণতন্ত্রের জায়গায়ও গণতন্ত্র একদিনে হবে না। আজকে আমি বলবো না এটি একমাত্র আওয়ামী লীগই দায়ী। আমাদের বিরোধী দলরাও কি সেরকম একটি বিরোধী শক্তি তৈরি করতে পারছে? জনগণের সমর্থন নিয়ে বিরোধী রাজনীতিও কি সেভাবে দাঁড়াতে পেরেছে? এই দায় তাদেরও। আমরা যারা লেখালেখি করি, লেখকদেরও দায় আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমি একটা নতুন প্রজন্মের মানুষ হিসেবে মুক্তিযুদ্ধের সময় যখন আমার বয়স মানে বোঝার মতোও না, তারপরে আমার জীবনের প্রথম বইটি লিখেছি মুক্তিযুদ্ধের অকথিত অধ্যায় নিয়ে, অপারেশন জ্যাকপট, নৌ কমান্ডোদের গল্প। কেন লিখেছি? যে আমাদের এই বীরত্বের গল্প যেন নতুন প্রজন্ম জানে। আমাদের কয়জন সাংবাদিক লেখক সেই তথ্যগুলো নিরপেক্ষভাবে নতুন প্রজন্মকে তুলে দিতে পারছে? সেটাও তো পারছে না। আমি রাজনৈতিক কালচার, সংস্কৃতিকে দায়ী করব। রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমরা পরস্পরের কাদা ছোড়াছড়ি ছাড়া আমরা যে 53 বছর বয়সে এখন আমি পৃথিবীর অনেক দেশের সাথে কম্পেয়ার করে দেখাতে পারি তারা 53 বছর বয়সে কোথায় চলে গেছে। আমরা কিন্তু একটা কথা স্বীকার করি না, বাংলাদেশ আজকে অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী একটা মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ হেলথ, যেটা সারা পৃথিবীর হেলথ স্মারকে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটানকে ছাড়িয়ে আমাদের স্বাস্থ্য খাতের পরিপূরকে আমরা উন্নত হয়েছি। আমাদের দেশের প্রচুর পজিটিভ জিনিস আছে, খেলাধুলা থেকে শুরু করে প্রচুর পজিটিভ জিনিস আছে, যেটা দিয়ে আমরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের পক্ষের ধারার একটা প্রজন্ম হিসেবে তৈরি করতে পারতাম। এই ব্যর্থতা রাজনৈতিক সংস্কৃতির, এই ব্যর্থতা আমাদের বুদ্ধিজীবিতার মধ্যে বুদ্ধিহীনতার, এবং আমি বলবো মেরুদণ্ডহীন লেজুর বৃত্তির। সেটা যে কোনো স্পষ্ট করে কথা বলার শক্তি, সাহস, মেধা এটা বহু মানুষের নেই। এটা থাকতে হবে মানুষকে। এই শিক্ষাটা আমরা না দিতে পারলে, ন্যায়ের পক্ষে শিক্ষা না দিতে পারলে আমরা কোনোদিন নতুন প্রজন্মের কাছেও আমরা কিছু পাবো না। আমি একটু শামসুদ্দিন আজাদের কাছে যেতে চাই, লেখক ও সহসভাপতি। আপনার অনেকগুলো মন্তব্য ছিল। আমাদের সম্মানিত অতিথি অধ্যাপক সেজান মাহমুদ, আপনি চলে যেতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। না না না, কাউকে কোনো আঘাত করে থাকি ক্ষমা। না না না, না না না, আপনি সুন্দর বক্তব্য রেখেছেন এবং যে যার মতো করে বক্তব্য রাখবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সব সময় চাই সততার সাথে আমরা সবার পাশে এসে দাঁড়াতে। ওই যে অনেকে নাফিস বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কেন আমরা সঠিকভাবে জানি না, এই প্রশ্নগুলো উত্তর খোঁজা দরকার, এবং আপনাদের মতো মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করতে হবে। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছেন যারা, তাদের সঠিক পথে আনার জন্য। সেজান মাহমুদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কৃতজ্ঞতা। আমি একটু শামসুদ্দিন আজাদ আপনার কাছে যেতে চাই, লেখক ও সহ সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামানের বেশ কটি প্রশ্নের ব্যাপারে আপনার মন্তব্য ছিল, এবং অনুরোধ থাকবে আমাদের যে সম্মানিত প্যানেলিস্ট আছেন সবাই যে যখন বক্তব্য রাখবেন তাকে একটু বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। শামসুদ্দিন আজাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা, এখানে প্যানেলিস্ট সহ অতীতে যারা আমরা আলোচনা করেছি, আমি আসছি আলোচনা করার জন্য। একটা জিনিস আমি আমার প্রথম আলোচনায় বলেছি, বাংলাদেশ রাষ্ট্রটা আমরা কিন্তু মুক্তিযুদ্ধের করে স্বাধীন করেছি, ঠিক না? আমরা ব্রিটিশের উপনিবেশ ছিলাম 200 বছর। এরপর আমরা ব্রিটিশের বিদায়ের পর যখন পাকিস্তান এবং ইন্ডিয়া নামক দুটি আলাদা রাষ্ট্রের জন্ম দেওয়া হলো, এবং সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন যখন পাকিস্তান 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত নামক দুটি রাষ্ট্রের জন্ম দিয়ে গেল, তখন আমাদের প্রত্যাশা ছিল, হ্যাঁ আমরা এতদিন নির্যাতিত হলাম, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কলোনি ছিলাম, এখন তো আমরা স্বাধীন হয়ে গেছি। কিন্তু আমাদের ভাগ্যে আসলে স্বাধীনতাটা আসলো না। পাকিস্তান আমাদেরকে 24 বছর শোষণ করলো, শাসন করলো, নির্যাতন করলো। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। তাহলে আমরা একটা স্বাধীন জাতি, আমরা স্বকীয়তা বিশ্বাস করি, এবং আমাদেরকে ধীরে ধীরে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের দিকে নিয়ে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আরো নেতৃবৃন্দ আছেন, আমি সেটা বললাম না। কিন্তু দেখুন, দেশটা যখন স্বাধীন হয়েছে আমরা কাদের বিরুদ্ধে স্বাধীন হলাম? পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা 9 মাস যুদ্ধ করেছি, আমরা দেশটাকে স্বাধীন করব, কারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল? আজকের জামাত,
আজকের মুসলিম লীগ, জামাত, পাকিস্তানের গোলাম আজম পাকিস্তানে বসে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছিল। শামসুদ্দিন আজাদ, আমি একটু থামাতে হচ্ছে আপনাকে। আমরা আজকে ইতিহাস নিয়ে একটু কম কথা বলবো, কারণ আমার সময় স্বল্পতা আছে। আমি বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তাহলে আমি প্রশ্নটি আপনাকে করি, আমি প্রশ্নটি আপনাকে এভাবে করি যে যেটি হচ্ছে এই পরিস্থিতিটি তো নাও তৈরি হতে পারতো, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কাছে থেকে দেখেছি, দক্ষতার সাথে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, এটি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন এই রক্তাক্ত পরিস্থিতি হওয়ার মতো তো নাও হতে পারতো, এটি তো তার আগেই থামানো যেত। সেই ব্যর্থতাটি আপনি কাকে দিবেন শামসুদ্দিন আজাদ? আপনি বলেন। আমি এটাকে স্পষ্ট করে আমি বলি, হয়তো কেউ কষ্ট পাবেন, হয়তো কেউ দুঃখ পাবেন, হয়তো কেউ মানবেন না। যখন 2024 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেল, বাংলাদেশ আওয়ামী লীগ আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসলো, সরকারকে ফেলে দেওয়ার জন্য জামাত বিএনপি আন্দোলনের সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। তারা কোনোভাবে সফল হতে পারেনি। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রকারীদের সাথে গোপন বৈঠক করেছিল। বলতে দিতে নাই, ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশে জামাত বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা বসানোর চেষ্টা করেছিল। বলতে দিতে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়ট, সে আমার শিক্ষক, সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ, আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তিনি সহ বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পনার অংশ হিসাবে আজকে কোটা আন্দোলনের নামে ধীরে ধীরে একটি আন্দোলনকে সংগঠিত করা হচ্ছিল। এবং এর সাথে সরাসরি সমর্থন দিয়েছে বিএনপি, সরাসরি সমর্থন দিয়েছে জামাত, সরাসরি সমর্থন দিয়েছে বাংলাদেশের বাম কিছু রাজনৈতিক দল সহ স্বাধীনতা বিরোধী একটি চক্র। এটি সুপরিকল্পিত। কারণ যদি ছাত্ররা সত্যিই কোটা সংস্কার চাইতো, তাদের দাবি ছিল দ্য কোটা শুড বি রিফর্ম। গভর্নমেন্ট অলরেডি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা আলোচনা যারা করেছেন তারা বলেছেন যে সরকার নিজে এটি বাতিল করেছেন। কিন্তু আমি বলতে চেয়েছিলাম ওনার আলোচনায় 2 জন মুক্তিযোদ্ধার আপিলের পরিপ্রেক্ষিতে কোটা আন্দোলনটাকে আবার কোর্টে যেতে হয়েছে, এবং সেটি আগামী 17 তারিখ না কয় তারিখ আদালতের রাইট, কিন্তু সেই জন্য অপেক্ষা করা হয় নাই। কিন্তু সেই ক্ষেত্রে কোটা আন্দোলনের নামে জামাত শিবির সহ ছাত্র দল এবং আওয়ামী বিরোধী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করানো হয়েছে। আপনি দেখেন মিছিলের বক্তব্যগুলো শুনেন, স্লোগানগুলো দেখেন, কিভাবে বঙ্গবন্ধুকে কটূক্তি করা হচ্ছে। এটা কি কোটা আন্দোলনের উদ্দেশ্য? কিভাবে শেখ হাসিনাকে কটূক্তি করা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে জাতির পিতা নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে। এবং প্রকাশ্যে বলা হচ্ছে, আমরা গর্ব করি বলা হচ্ছে আমরা রাজাকার। আপনারা সকলেই জানেন রাজাকার একটি গৃহীত শব্দ। রাজাকার কারা? যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের চেতনার বিরোধিতা করেছে, যারা পাকিস্তানি বর্বর সেনাবাহিনীদেরকে আমাদের উপর লেলিয়ে দিতে সাহায্য করেছে, তারাই রাজাকার। এবং আচ্ছা, আমরা আসবো জান্নাতুল ইসলাম। জি আজাদ, শামসুদ্দিন আজাদ সম্মানিত অতিথি, আপনার কাছে আসবো। জান্নাতুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। আমি যদি বলি সরাসরি বাম রাজনীতির সাথে সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনি জড়িত আছেন এবং আপনি এখন কানাডাতে আছেন পিএইচডি স্টুডেন্ট হিসেবে। শামসুদ্দিন আজাদ, একটি বিষয় ওনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে বর্তমান পরিস্থিতি কি আগে কন্ট্রোল করা যেত কিনা। তার উত্তরেই তিনি বললেন যে বিএনপি, জামাত কিংবা বাম রাজনৈতিক দলগুলো এই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়েছে শুরু থেকেই। আপনার মন্তব্যটি আমি নিয়ে নিতে চাই জান্নাতুল ইসলাম। ধন্যবাদ। আসলে রাজনীতি থেকে আমি বিরত অনেকদিন ধরে, তারপরও আমি আওয়ামী লীগকে এই মুহূর্তে মানে সহমর্মিতা দেখাই বা সাপোর্ট করি। কিন্তু আব্দুর রাজ্জাক স্যার একটা কথা বলছিলেন যে যখন বিরোধী দল না থাকবে তখন একটা দল ফেসিস্ট দল হওয়ার জন্য তার সব ধরনের উপযোগিতা খুঁজে পায় বা সেই সুযোগটা পেয়ে যায়। যেটা আমি বলবো যে আজকে আওয়ামী লীগ সরকার
এক ধরনের ফেসিজমের মানে চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে। বিএনপি নিজের কারণেই তারা দুর্বল হয়ে যাক কিংবা আওয়ামী লীগের অত্যাচারেই দুর্বল হোক, যে কোনো কারণে যদি বিএনপিও সুযোগ পাইতো হয়তো আওয়ামী লীগকে সেই অত্যাচার করতো। আমার বিষয় ওইটা না, লাল যাবে না নীল যাবে না হলুদ যাবে সেটা না, সেটা হলো যে যেখানে একটা প্রতিপক্ষ দল নাই সেখানে কখনো ডেমোক্রেটিক প্রত্যাশা থাকতে পারে না। তা আজকে যদি বলা হয় যে আমরা রাজাকার, আমি এই স্লোগানের মধ্যে থেকে এখন আসছি, এই জন্য আমি বলতেছি আর কি যে স্লোগানটা এরকম না যে আমি রাজাকার। স্লোগানটা হলো আমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার। বলা হচ্ছে যে স্বৈরাচার প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলা হয়েছে। স্লোগানটা এভাবে আমরা ধারণ করি, আমরা যারা এখনো এই প্রচেষ্টার সহমর্মী। এখন এইটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জন ব্যাখ্যা করছে। আমি রাজাকার, কেউ তো এখানে রাজাকার হওয়ার মতো বয়স না, তারা কিভাবে বলবে যে আমি রাজাকার? এটা তো গর্ব করার মতো কিছু না। কিন্তু আপনি আমাকে যখন এরকম একটা জায়গায় ফেলে দিয়েছেন, আপনি যখন আমাকে গুলি করছেন, আমি আমার কথা বলতে আসছি, আপনি যখন আমাকে গুলি করছেন, আমি তো আপনাকে গুলি করতে পারতেছি না, তাহলে আমি কি করব? আমার ফ্রাস্ট্রেশন আমাকে প্রকাশ করতে হবে। সেই জন্য শেখ হাসিনাকে স্বৈরাচার বলা হচ্ছে। শেখ হাসিনাকে স্বৈরাচার এতদিন এই স্টুডেন্টরা বলতো না, বলার কারণ ছিল না, কিন্তু এখন বলতে হচ্ছে যে একটা স্বাধীন দেশে 50 জনের বেশি মানুষকে কিভাবে একটা গণতান্ত্রিক পন্থার আন্দোলনের প্রেক্ষাপটে মেরে ফেলা যায়। হোক সে বিএনপি, হোক সে জামাত, মনে করেন জামাত বিএনপি আজকে সরকার বিরোধী আন্দোলন করলো, আপনি কি গুলি করতে পারেন? গুলি করে মারতে পারেন না। তো যদি আপনি ফ্যাসিস্ট সরকার না হন, এবং সেটা আমরা বলতে চাই না আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, কিন্তু বৈশিষ্ট্য বা কার্যক্রম সেইভাবেই দেখাচ্ছে যে আজকে কারফিউ জারি। এই যে একটু আগে একজন বক্তা বলে গেলেন যে শেখ হাসিনা নামের শেষে 144 ধারা জারি কথাটা রয়ে গেল, যেটা আমরা ইতিহাসে পড়ি যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায় আজকে যুক্ত হয়ে গেল। আমি আওয়ামী লীগের একজন সমর্থক হয়েও আজকে বলতে হয় যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যাই বলি না কেন, এটা আমাদের একটা ট্যাগ, মাত্র ট্যাগ। সেটা আমাদের ট্যাগের আগে আমরা একজন মানুষ। আমাদের সোশ্যাল জাস্টিস যদি না থাকে, আমরা মানুষ হিসাবে যদি আমাদের মানবিক দায়িত্বটুকু পালন করা মানসিকতা না থাকে, সেটা আপনি যে দলে যে মতের হন না কেন, আপনি তাইলে সেই ট্যাগ নিয়েই আপনাকে থাকতে হবে, মরতে হবে। আপনি কারো মাও না, বাপও না, ভাইও না, বোনও না, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কিন্তু আপনি ভালো মানুষ না, এটা আমি বলতে পারি। আমি অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান আপনার কাছে যেতে যাব। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এখন সরকারের অস্তিত্বের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিনা? জি ধন্যবাদ। কিন্তু তার আগেও একটা কথা আমাকে স্পষ্ট করা খুব জরুরি, কারণ হচ্ছে বাংলাদেশে ট্যাগ লাগানোর প্রবণতা অনেক বেশি। আমি এখানে একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটা হচ্ছে আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে। আমার ছোট মামা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। আমি যখন মুক্তিযুদ্ধ চলে তখন আমার বয়স ছিল 14। আমি ভারতে যাওয়ার জন্য চলে গিয়েছিলাম বাড়ি ছেড়ে। শেষ পর্যন্ত ভারতে যেতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধের 9 মাস সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের শেষের দিকে এসে মুজিব বাহিনী নামে, বিএলএফ নামে একটা বাহিনী করেছিল, সেইটার আমি সদস্য ছিলাম। সে আমার সদস্যতে সার্টিফিকেটের সিগনেচার ছিল শেখ মনির, এবং সেই সদস্য সংখ্যা হচ্ছে 39,912। আপনি লিখে রাখেন, সাহিদ সাহেব লিখে রাখুক, রেকর্ড খুঁজে বের করুক। এই জন্য জিনিসটা স্পষ্ট করলাম। অর্থাৎ আমি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলাম না সরাসরি, কারণ আমি অনেক দিন দেশের বাইরে, 40 বছরের বেশি। বিএনপি রাজনীতিতে জড়িত হওয়ার প্রশ্নই ওঠে না। আর জামাত তো আমাদের, ওই যে আমার আগের ছোট ভাই যে একটু আগে বলে গেল, তারা তো আর আমাদের রক্তের সাথে যায় না। সুতরাং জিনিসটা স্পষ্ট হওয়া প্রয়োজন। তারপরেও আমি মনে করি না যে মুক্তিযোদ্ধারা, আমরা যারা যুদ্ধ করেছিলাম, আমার সমস্ত সুযোগ সুবিধা আমার জন্ম প্রজন্ম থেকে দেওয়া হবে, আমার ছেলে মেয়েকে, নাতি নাতকে দেওয়া হবে, এই জন্য আমরা কেউ যুদ্ধ করিনি। আমিও মনে করি মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, অবশ্যই আমি নিজেই তাই। কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে হয়তো কোঠা দেওয়াটা হয়তো যৌক্তিক ছিল, তাদের নাতিদেরকে কোঠা দিতে হবে,
অ্যাবসলিউটলি তার বিরোধিতা করি আমি 100%। পৃথিবীতে একটাও দেশ পাবেন না যেখানে কেউ মুক্তিযুদ্ধ করে আসছে বলে, ভেটারান হয়েছে বলে তার ছেলে, তার নাতি, তার নাতনিকেও আপনার সুযোগ সুবিধা দিতে হবে। সুতরাং কথাটা খুব স্পষ্ট হওয়া জরুরি। আমি মনে করি না যে মুক্তিযোদ্ধাদের জন্য এই মুহূর্তে আর কোঠা প্রয়োজন। যেসব মুক্তিযোদ্ধারা জীবিত রয়েছে তাদেরকে বীরের সম্মান দেওয়া দরকার মৃত্যুর শেষ দিন পর্যন্ত। তার বাইরে তাদের ছেলে মেয়েদেরকে সহ কাউকে আর কোনো ধরনের মুক্তিযুদ্ধের সুযোগ সুবিধা দেওয়া উচিত না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো আপনি বলছেন যে এর জন্য দায়ী কে? আজকে যে এই যে সরকার মোটামুটি চ্যালেঞ্জের মুখে পড়ে গেল এবং ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আমরা না বুঝেই বলছে আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তারা কিন্তু আরেকটা বলছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এগুলো তো বুঝতে হবে আমাদের। তবে তারা স্বাধীনতা সম্বন্ধে কিভাবে জানতে পারতো আজকে যারা আন্দোলনটা করছে? আমি তো মনে করি পুরো ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক দলগুলির, বিশেষ করে আমাদের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের। কারণ তারা 15 বছর ক্ষমতায় আছে। আজকে যারা আন্দোলন করছে তাদের বয়স 18-19-এর বেশি না। এর মানে তারা বড় হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের ভিতরে। তাদের কাছে কারা রোল মডেল হইতে পারতো? ছাত্রদের কাছে বলেন কারা হইতে পারতো? যারা ছাত্রলীগ করে, তাই না? যে তারা যদি মুজিবের আদর্শ সৈনিক হতো, তারা যদি সৎ হতো, তারা মুজিবের মতো যে আদর্শবাদী হতো। ছাত্রলীগের ছেলে মেয়েদের কথা বলছি। আমরা কি দেখি প্রকারান্তরে? তারা লুটপাট, ধর্ষণ সবকিছুর সাথে জড়িত থাকে। সুতরাং স্টুডেন্টরা, আমাদের যারা নিরপেক্ষ স্টুডেন্ট যারা আন্দোলন করছে, তারা কাদের কাছ থেকে শিখবে? ছাত্রলীগের কাছ থেকে? তারা কি আদর্শ আমাদের? মোটেও না। এই জন্য মূল দায়িত্বটা আমি মনে করি গিয়ে পড়ে সরকারি দলের কাছে, যে আমাদের সাধারণ যে ছাত্র সমাজ, যুব সমাজ, তারা স্বাধীনতার মূল মন্ত্রে এখনো দীক্ষিত হতে কেন পারলো না? কারণ তাদের যে আদর্শ সেটা গ্রহণযোগ্য না, সেটা অনুকরণীয় না, বিশেষ করে ছাত্রলীগ। আমি খালিকুজ্জামান, ছোট্ট একটি প্রশ্ন আমার নিজের জন্য জানতে ইচ্ছে করে, কারণ আমার বাবা মুক্তিযুদ্ধের উপর অনেক গবেষণামূলক কাজ করেছেন এবং তার প্রথম বইটাই ছিল স্বাধীনতার ঘোষণা ও বিতর্ক, যেহেতু উনি রিসার্চের অনেক কাজ করতেন গবেষণামূলক। মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি কেন করা হবে? কেন লেবাস লাগানো হবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বাকিরা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে না? কিংবা যারা আওয়ামী লীগ নন, অন্য দলের, তারা কেন মুক্তিযুদ্ধের পক্ষে ওইভাবে সক্রিয় হয়ে কথা বলে না? আমি একটু জানতে চাই, কারণ মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগেরও না, মুক্তিযুদ্ধ বিএনপিরও না, মুক্তিযুদ্ধ জামাতেরও না। আমি একটু জানতে চাই এই মুক্তিযুদ্ধকে কেন জাতীয়, কারণ আমি শুরুতেই বলছিলাম অনুষ্ঠানে যে দুটি বিষয় আমি খুবই স্পর্শকাতর। একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা, আরেকটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রাণ। এই দুটো কোনোটিই আমি মেনে নিতে পারি না। কারণ এইভাবে নির্বিচারে গুলি চালিয়ে আমার সন্তানের সমতুল্য যারা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, এটি কোনোভাবে কাম্য নয়, চোখ দিয়ে পানি চলে আসে। তো মুক্তিযুদ্ধ, সাধারণ শিক্ষার্থী, এই শব্দগুলোর সাথে কেন রাজনীতির লেবাস লাগানো হবে? এটা 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 দুঃখজনক, কিন্তু আসলে কারা লাগিয়েছে? কারণ ডেফিনেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি তো বললাম আমরা ছিলাম সেখানে উপস্থিত, সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। এবং আজকের যারা স্টুডেন্টরা যারা আন্দোলন করছে, একটা স্টুডেন্টকে আমি বলতে শুনিনি তারা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হয়ে গেছে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যদি কিছু থাকে, তো মূলত জামাত কিংবা এমনকি যারা ইসলামী দলগুলি, হেফাজত ওরা তো আমরা জানি, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে তো আমাদেরকে আসলে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যেগুলো যে গণতান্ত্রিক মনোভাব পোষণ করা, সমাজতন্ত্র দুনিয়া থেকে উঠিয়ে গেছে, তবুও যে মুক্তিযুদ্ধ হয়েছিল 3টা মূল দাবির উপর: সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার। আপনি যদি সাম্য প্রতিষ্ঠা করতে পারতেন আওয়ামী লীগের নেতৃত্বে, তাহলে তো আজকে কোঠার প্রয়োজন হতো না। আজকে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে তো আর মানুষজন কোনো আন্দোলনই করতো না। সামাজিক মর্যাদা যদি সমস্ত জাতি গোষ্ঠীকে আপনি দিতেন, তাহলে তো আন্দোলনগুলি থাকতো না। আমি যেটা মনে করি, ব্যর্থতা সবার রয়েছে। ব্যর্থতা যেটা আমি বললাম আর কি, আরো যে আদর্শ, মানে শেখ মুজিবের সৈনিক হয়ে যদি শেখ মুজিবের মতো আদর্শিক হয়ে উঠতে পারতো প্রত্যেকটা মানুষ, তাহলে আমার মনে হয় একটা আদর্শিক দেশ হতে পারতো বাংলাদেশ। কিন্তু যেটি নিয়ে আমরা অহংকারের জায়গা ছিল, তারা আসলে মোটেও শেখ মুজিবের আদর্শ মনে প্রাণ লালন করে না। করলে তারা একটা ছাত্রলীগের কর্মী হয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতো না। বঙ্গবন্ধু শেখ মুজিব মারা যাওয়ার সময় ওনার ব্যাংকে 4000 টাকা জমা ছিল। কোথায় আজকের সেই আদর্শ? আমি শামসুদ্দিন আজাদ আপনার কাছে যেতে চাই। আমি মূলত শুরুর যে প্যানেলিস্ট তাদের কাছ থেকে অনেক মন্তব্য, এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত ছিলেন, অস্ট্রেলিয়া থেকে, যুক্তরাজ্য থেকে, কারণ সবার মতামত গুলোকে গুরুত্ব দিতে হবে।
যে যার যেমন সেহলি শারমিনের একটি কথা থেকে আপনাকে আমি প্রশ্নটি করতে চাই। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে শেখ হাসিনার পতন, এই শব্দটি উচ্চারণ করা হচ্ছে কারণ আন্দোলনের ভাষা এখন এই পর্যায়ে চলে গেছে। সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি জানতে চাই যে আন্দোলন আজকে যে পরিস্থিতিতে, কারণ কারফিউ এবং আমরা জানি কালকে যে কি মানে যে বাংলাদেশের সকালে হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটি কিন্তু আতঙ্কে আছি আমরা। আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আসলে সমাধানের পথ কোথায়? এই যে আন্দোলনটি নিয়ন্ত্রণে হাতের বাইরে চলে গেল, সেটি আসলে সমাধান কিভাবে করা যেতে পারে? আচ্ছা, আপনাকে বলি, থ্যাংক ইউ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আন্দোলন যখন অনিয়ন্ত্রিত হয়ে গেল তখন পুলিশ গুলি করতে বাধ্য হলো, যে কয়জন ছেলে মারা গেল, ওকে ঠিক আছে। এখন সরকার বাধ্য হইয়া কার্ফিউ জারি করেছে। সরকার আইন শৃঙ্খলা, সরকারকে নিয়ন্ত্রণ করতেই হবে, ঠিক আছে। কিন্তু সরকারের বিরুদ্ধে যে স্বৈরাচারের অভিযোগ আনা হচ্ছে, সরকার পতনের একটা কোটা সংস্কারের আন্দোলন থেকে একটা সরকারের পতন আন্দোলনের দিকে যেতে হবে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। আওয়ামী লীগ ভেসে আসেনি, এটা মাথায় রাখবেন। আওয়ামী লীগ এদেশের মুক্তি দিয়েছে, এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা চতুর্থবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করে রাষ্ট্র ক্ষমতা আছেন। তাকে যেন তেনভাবে ফেলে দেওয়ার কোনো সাধ্য কারণ নাই। বরং যারা আপনারা দেখেছেন, বিজ্ঞ আলোচক জনাব প্রফেসর সাহেব, আপনার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি, আপনি দেখেন, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি লেখালেখি করি। অ্যাট দ্য সেম টাইম আমি একটা দল করলেও আমার মধ্যে তো একটা নিরপেক্ষ ভাবনা আছে, রাষ্ট্র সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে। বাংলাদেশে বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দল আছে, থাকবে। আপনি দেখুন মুক্তিযুদ্ধ সম্পর্কে, হোয়াট ইজ দ্য কমেন্ট অফ বিএনপি? বিএনপি জামাত একই সুরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে। আমরা যখন বলি, একজন আওয়ামী লীগের লোক, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, যে মুক্তিযুদ্ধ আমার চেতনা, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, ৩ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে আমার স্বাধীনতা অর্জন। কিন্তু সেক্ষেত্রে বিএনপি, জামাত কি বলছে? 1971 সালে কোনো মুক্তিযুদ্ধ হয় না, এটি নাকি গন্ডগোলের বৎসর। তারা জামাত মুক্তিযুদ্ধকে স্বীকারই করে না। এবং বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির শীর্ষ নেত্রী, তিনি বাংলাদেশের ৩০ লক্ষ শহীদ নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন, আপনারা জেনেছেন। কখনো মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি কথা বলে নাই, বরং তিরস্কার করেছেন বিভিন্নভাবে। সেই জন্য বলছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই দেশের প্যাট্রিয়টিক জনতা। আমি আজাদ সাহেব আবারও বর্তমান প্রসঙ্গে চলে আসতে চাই, কারণ আমি ছোট্ট একটি প্রশ্ন যুক্ত করতে চাই, ছোট্ট একটি প্রশ্ন আপনার কথার প্রসঙ্গ যে ধরে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য কি গুলি চালানোই দরকার ছিল? মানে এটি কি আমি সমাধানের পথ কিংবা উপায় জানতে চাচ্ছি। নূপুর চৌধুরী, আপনি ভালো করে জানেন, এটি এখন আর সাধারণ ছাত্রদের আন্দোলন নয়, এটি জামাত, বিএনপি, স্বাধীনতা বিরোধী চক্রের সরকার পতন আন্দোলনে পরিণত হয়েছে। সেই জন্য যারা আমাদের এত দামি, এত উন্নয়ন স্থাপনা, মেট্রো রেল, তারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছে, স্টেশন পুড়ে দিয়েছে, আমাদের দামি দামি স্থাপনাগুলা তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, আমাদের পদ্মা সেতু তারা আটকিয়ে দিয়েছে, আমাদের রাষ্ট্রের সবচেয়ে দামি স্থাপনাগুলো তারা ভেঙে ফেলার জন্য চেষ্টা করছে। তাহলে কোনো প্যাট্রিয়ট, ঠিক আছে, তাদের কোটা আন্দোলন হবে, কোটা আন্দোলন এক জিনিস, আর সরকারের ইস্টাবলিশমেন্ট ভেঙে তারা তাদের প্রতিবাদ জানাবে, তাহলে তারা তো রাষ্ট্রদ্রোহী। তারা তো এখন আর ছাত্র নয়, তারা সরকার পতনের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ছে। তারা জামাত বিএনপির ফাঁদে পা দিয়ে এই দেশকে অস্থিতিশীলতার সৃষ্টি করার পথে হাঁটছে। এই জন্য সরকার তার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, রাষ্ট্রের সম্পদ রক্ষার জন্য, জনগণের মাল এবং জানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট সন্ত্রাসীদেরকে গুলি করে হত্যা করেছে এবং কারফিউ জারি করেছে। এটিকে যারা স্বৈরাচার বলবে, আমি বলবো এটি পুরানো একটি ট্রেডিশনাল শব্দ, স্বৈরাচার। শেখ হাসিনা ইজ নট এ স্বৈরাচার। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা,
এবং শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে। কোনোদিন বাঙালি স্বপ্ন দেখেছে যে 6.4 কিলোমিটার একটি খরস্রোতা নদীর উপরে পদ্মা সেতু কোনো বাংলাদেশের মানুষ করতে সক্ষম? কিন্তু শেখ হাসিনা সেটি করেই দেখিয়েছেন, এবং বিশ্ব ব্যাংকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে। সেটি নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই এই উন্নয়নের যাত্রায়, কিন্তু আমি আবার বর্তমান জায়গাটিতে আসতে চাই। সমাধানের পথটি কি এই আন্দোলনের? যোগাযোগ ব্যবস্থায় ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, আজকে মেট্রো রেলের সুবিধার কারণে আজকে মানুষ নিরাপদে স্বাচ্ছন্দ্যে এয়ার কন্ডিশনে বসে আপনি যাতায়াত করতে পারতেছে। তবু আমাদের আরো বেশি মেট্রো রেলের প্রয়োজন, কিন্তু সরকার স্বল্প সময়ে যে আন্তরিকতার সহিত মানুষের উন্নয়নের জন্য কাজ করছে, আপনি কোনো মানুষ, কোনো প্যানেলিস্ট আলোচকদেরকে আমি এটাই শুনলাম না ঠিক আছে শেখ হাসিনা অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, আমি করতে পারি, কিন্তু শেখ হাসিনা জাতির জন্য অসাধারণ কিছু করে গেছেন। এই জাতিকে একটি মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছেন। এটিতে কোনো মানুষ বলতে আমি শুনি নাই। শেখ হাসিনা আজকে যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন, এটি তার সফলতা না, অবশ্যই সফলতা। জি, আবারও আপনার কাছে আসবো, তবে আমি একটু জান্নাতুল ইসলাম আপনার কাছে যেতে চাই, কারণ আমি সমাধানের পথ বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কিংবা অগ্রযাত্রা নিয়ে আমরা হয়তো আরেকদিন টকশো করতেই পারি। জান্নাতুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আমি অনেকগুলো ফুটেজ দেখেছি, যেহেতু গণমাধ্যম কর্মী হিসেবে একটু আগ্রহ, একটু কৌতূহল আর উত্তেজনা সবকিছুই কাজ করে। বিটিভি ভবনে যে আগুন যিনি লাগাচ্ছিলেন তার বয়স যদি আমি বলি মধ্যবয়স্ক, সে কোনো ছাত্র নয়। মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, আমি হয়তো ফুটেজটি দেখিনি, কিন্তু আমার যতটুকু, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, আমরা জানি আন্দোলনের রূপ, কিংবা আমরা কতটুকু করতে পারি, কিংবা আমাদের দেশপ্রেম কতখানি। আমি এটি বুকে হাত রেখেই বলতে পারি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছি, নিশ্চয়ই দেশের সম্পদ নষ্ট করে আমরা কখনো করতে চাই না। এই বিষয়গুলোকে আপনি ব্যাখ্যা করে বর্তমান পরিস্থিতি কিভাবে সমাধান আনা যায়, আমি সমাধানের পথটি একটু জানতে চাই, সেটি কি বলবেন জান্নাতুল ইসলাম? যদি আমরা স্বপ্নদাসী বাস করতাম, এই সমস্যার সমাধান হতো যারা আইনের মধ্যে আছে, আইন প্রয়োগকারী যারা এখন ক্ষমতায় আছে, তারা সেই দায়ভার সরাসরি গ্রহণ করা। দায়ভার তাদের কিনা সেটা বিচার্য নয়, কিন্তু তারা এই পরিস্থিতি ক্রিয়েট করা বন্ধ করতে পারে না, এই জন্যই ওদেরকে দায়ভার নেওয়া উচিত ছিল। এটা আইন সংস্থাকারী বাহিনী হোক কিংবা ক্ষমতাশালী, যেটা প্রধানমন্ত্রী বলেন বা যে যিনি বলছেন ছাত্রলীগই যথেষ্ট বলে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, সরাসরি তাদেরকে দায়িত্ব নিয়ে পদত্যাগ হোক বা যে কোনো কিছুই হোক, তারা সরাসরি দায়িত্বটা নেওয়া উচিত ছিল। আজকে যে মানে আরেকজন বক্তা বলেছেন যে সন্ত্রাসীদেরকে গুলি করে মারা হয়েছে, আসলে গুলি করে মারা হয়েছে বলেই তারা তাদের ফ্রাস্ট্রেশনের জায়গাটা, যখন কোথাও আমি তো দেখেছি যে 9 বছরে একটা বাচ্চাকে গুলি করে মারছে, সে তো সন্ত্রাসী হতে পারে না। হ্যাঁ, তারপরে এক বাবা তার মেয়েকে নিয়ে গেছে আন্দোলন করতে, স্কুলের বাচ্চারা গেছে, তারা সন্ত্রাসী না। আপনি আজকে এ কথাটা বলা মানে হলো যে এই যেটা বললো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টা আণবিক বোমা মেরে 2টা শহর ধ্বংস করে দিল। তাকে যখন বলা হলো কি করছেন, তখন সে নাকি কাঁপতে কাঁপতে বলছিল আমি আর কি করতে পারতাম। আজকে সাউথ আফ্রিকা বলতেছে যে ইসরায়েল মনে করে তারা এত সঠিক, তারা যে মানুষকে নির্বিচারে বা নির্মম ভাবে যে মেরে ফেলছে, ধ্বংস করে ফেলছে একটা দেশকে, তারা এটা বুঝতে পারতেছে না যে এটা অন্যায় হচ্ছে। আজকে যারা মানে এই সমাধান হবে কি আলটিমেটলি, কারণ তাদের বললাম তো যে আমি আওয়ামী লীগের সমর্থক হলো, তাই ফেসিজমের একটা বৈশিষ্ট্য ধারণ করছে তাদের মধ্যে, যেহেতু কোনো শক্ত অপোনেন্ট নাই, বিরোধী দল নাই, তারা যেটা করবে কারফিউ জারি করবে, সত্যি সত্যি গুলি করে মানুষকে হত্যা করবে আরো।
মানুষকে জোর প্রয়োগ করে মুখ বন্ধ করার চেষ্টা করবে, এটাই তাদের সমাধান। তারা এই দায়ভার নেবে না। হ্যাঁ দিবে, বলবে যে কোটা আমি তুলে দিলাম, যেটা আরেকটা অসাংবিধানিক কাজ হবে যেটা আগে করেছিলেন। আপনার কাছ থেকে তো দয়া চাই না, আপনি দেশের উন্নয়ন করেছেন, এটা আপনার জব, ইট ইজ ইউর জব। এই জন্য আপনি সে জব নিয়েছেন। আপনি ভালো করলে ইতিহাস আপনাকে মনে রাখবে। আপনাকে কেন বারবার বলতে হবে যে আপনি আমার ভালো করছেন, আপনি আমার ভালো করছেন? এটা তো জনগণ প্রাপ্য, জনগণের প্রাপ্য আপনার কাছ থেকে ভালো কাজ। কিন্তু আপনি যদি খারাপ করেন সেটা জনগণের প্রাপ্য না, জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং সে দায়ভার আপনাকেই নিতে হবে। যদি না নেন, ফোর্সফুলি এটা সমাধান করতে চান, আলটিমেটলি ইতিহাস কখনোই এটাকে ভালো চোখে দেখবে না। এবং সমাধান এই রাস্তায় যাচ্ছে যে জোর প্রয়োগ করে মানুষের মুখ বন্ধ করে সমাধান করা হবে। আচ্ছা, আমি অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান, আপনাকে একটু আমি অন্য আঙ্গে কিছু প্রশ্ন করতে চাই। আর তার কারণটি হচ্ছে আমি অনেকের মতামত নিয়েছিলাম। আমি এই অনুষ্ঠানটি করার আগে অনেকের মতামত রিসার্চ করে মানুষের সাধারণ মতামত আমি জানতে চেয়েছি, কারণ আমি চাইনি এই অনুষ্ঠানটি পক্ষপাতিত্বমূলক কোনো অনুষ্ঠান হোক। আমি চেয়েছি সবার মতামত সুন্দর করে উপস্থাপন, কারণ প্রত্যেকেরই যুক্তি আছে, প্রত্যেকেরই মন্তব্য আছে। অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান, অনেকেই বলছেন, আমাকে অনেকেই মতামতে যেটি বলছেন, বিএনপি জামাতে 15 বছরে শক্তিশালী একটি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে এ পর্যন্ত। মানে সরকার পতনের আন্দোলন আমরা যদি বলি সেই সংজ্ঞায়নে, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনটিকেই তারা এখন এই মুহূর্তে কাজে লাগাতে চাচ্ছে। যদি ব্যর্থ হয়, মানে এটি বলা হচ্ছে, তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার এরপরে আরো 15 বছর, আরো 20 বছর সেভাবে থাকতে পারে। বিএনপি জামাতের এই যে আশা আকাঙ্ক্ষা যে তারা বর্তমান যে পরিস্থিতিটি সেটি কাজে লাগিয়ে ক্ষমতায় আসবে, সেটি বলে আপনি যদি একটু আমাকে বলতেন যে আসলে সমাধান কিভাবে করা যেত, কিংবা আসলে সরকার পতনে কি সমাধান কিনা, আপনার কাছ থেকে আপনার মন্তব্যটি আমি জানতে চাই, কারণ তার আগের কথাটি আমি যুক্তি করেছি, এটিও একজনের মন্তব্য ছিল সে প্রেক্ষাপটে। জি, আপনি এখানে 2-3টি প্রশ্ন মূলত করেছেন। একটা হচ্ছে যে আসলে বিএনপি জামাত যে নিজেরা নিজেদের শক্তিমত্তা দিয়ে আন্দোলন করে কিংবা ইলেকশন করে সরকারকে হটাতে পারেনি, এটা সত্য কথা। কিন্তু বিএনপি জামাত তারা আসলে খুব গ্রহণযোগ্য দল না বাংলাদেশে। যদি হতো তারা তো 15 বছরে আন্দোলন করে হোক, ইলেকশন করে হোক, বিপ্লব করে হোক, বিদ্রোহ করে হোক ক্ষমতায় চলে আসতে পারতো। এর মানে হচ্ছে এটা পরীক্ষিত যে তারা খুব পপুলার দল না। এটা আমার কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। তবে এই আন্দোলনটাকে বিএনপি জামাত কিংবা অন্যান্য মানুষ যারা এখন ক্ষমতা বদলের আন্দোলনে রূপান্তরিত করেছে, এইটা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিএনপি জামাত দায়ী না। এটা আওয়ামী লীগ এটাকে অনেক আগেই হ্যান্ডেল করতে পারতো। আবু সাইদকে যখন হত্যা করা হয় তখন কিন্তু জামাত বিএনপি ওরা কিন্তু হয় নাই, ওরা কিন্তু জড়িত হয় না। আমরা সবাই ক্রনোলজিক্যালি জানি যে যেই ছেলেটা বুক চিতিয়ে দিল তাকে রাস্তার উল্টা পারে, সে পুলিশের উপর মারতেও যায়নি, পুলিশের উপর হামলাও করেনি। আমরা তো আজকের যুগে সব দেখি। তো এইখান থেকেই কিন্তু আসলে ব্যাপারটা টার্ন নিয়েছে। আপনি জানেন যে কলকাতার একজন শিল্পী কৌশিক সরকার তার স্কেচ করে এটা ভাইরাল হয়ে গিয়েছে। অর্থাৎ 52 ভাষা আন্দোলনের উপরে এটা একটা প্রতীকী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বুক চিতিয়ে দিয়ে নূর হোসেনের মতো আপনি চান কিংবা না চান এটা কিন্তু একটা সিম্বলিক জিনিস হয়ে গেল বাংলাদেশে। এবং যেটা বলছে যে শেখ হাসিনার সরকার ডেফিনেটলি উনি গণতান্ত্রিক মানুষ, আমরা জানি। আমি তো বলছি, বেশ কয়েকবারই বললাম, আওয়ামী লীগও করি নাই, বিএনপিও জীবনে করি নাই, খুবই নিরপেক্ষভাবে বিবেক খাটিয়ে জিনিসটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে এখন এটার সমাধান কিভাবে হবে? এখন সমাধান হতে পারে আমার দৃষ্টিতে, আমার পূর্ববর্তী বক্তা যিনি একটু আগে বলে গেলেন, এখান তো দুটো পক্ষ, আন্দোলনকারী এবং সরকার। সরকার যদি আপনি এটাকে টোন ডাউন না করে, টেম্পারেচারকে লোয়ার না করে এবং তারা তাদের দায়িত্ব না নিয়ে মানে আহ্বান না করে আলোচনা, তাহলে আলোচনা হবে না। কারণ আন্দোলনকারীরা কি বলছে? আন্দোলনকারীরা শেখ মুজিবের রেফারেন্স দিয়ে বলছে, শেখ মুজিব 1971 সনে বলেছিল শহীদের রক্তের উপর পা দিয়ে আমি আলোচনায় যাব না। একই পন্থা তারা অবলম্বন করছে। অর্থাৎ আমি যেটা বলছি, এটাকে যদি আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে হয় তাহলে সরকারকে আরো নমনীয় হতে হবে। সরকারকে সমস্ত পুলিশ মিলিটারি উইথড্র করতে হবে, উইথড্র করে খুব খোলামেলা ভাবে তাদেরকে আন্তরিকভাবে আহ্বান করতে হবে আলোচনাতে, এটা আমি মনে করি। আর যদি তারা গো ধরে ছোট্ট অধ্যাপক খালিকুজ্জামান, বর্তমান পরিস্থিতি যে অবস্থায় গেছে,
আইন শৃঙ্খলা বাহিনী যদি রাস্তা থেকে সরে যায়, সে ধ্বংসাত্মক কার্যকলাপ, কারণ সাধারণ শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কার্যকলাপ করে না, এটা আমি বিশ্বাস করি। আমি এটি আমার পুরোপুরি বিশ্বাস থেকে বলছি, আমি বলছি না এটি সত্য, এটি প্রতিষ্ঠিত সাধারণ, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলনের সাথে আমি মিছিলও করেছি, আমি সক্রিয় ছিলাম। আমি এটি বিশ্বাস করি বাংলাদেশের ধ্বংসাত্মক কার্যক্রম সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না, যে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলনটি শুরু করেছিল। তো এই পরিস্থিতিতে, আজকের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তা থেকে সরিয়ে নেওয়াটা কি যৌক্তিক মনে করছেন কিনা, মানে এটা আমার নিজের থেকে একটু জানার। সেটা পর্যায়ক্রমিক ভাবে করতে হবে, পট করে সরিয়ে নিয়ে যাবে এটা আমি বলছি না, এটাকে একটা আবহাওয়া তৈরি করতে হবে, বলতে হবে যে আমরা কিন্তু আসলে সরিয়ে নিব, আমরা আর একটাও গুলি করবো না মানুষকে, এইভাবে আস্তে 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 মিন করে আগাতে হবে, এবং 2-1 দিনের মধ্যে এটাকে, যেটা আমি বললাম আর কি, যে ডায়াল ডাউন করে টেম্পারেচারটা কমিয়ে নিয়ে তখন আন্তরিকভাবে আলোচনাটার উদ্যোগ নিতে হবে। এটা আমি আমার কথাটা আমি বললাম, এইভাবেই সুন্দর করে বলেছেন যে নমনীয় হতে হবে, শুধু এইভাবেই সম্ভব। আর উল্টো পথটা হচ্ছে যে তাহলে কার শক্তিমত্তা বেশি, এটা আমরা দেখি। শক্তিমত্তা প্রমাণ করতে গিয়ে এরশাদের শক্তিমত্তা কম ছিল না, কারণ যারাই ক্ষমতায় থাকে তাদের সাথে কিন্তু সমস্ত রাষ্ট্রযন্ত্রটা সবসময় থাকে, আর্মি থাকে, পুলিশ থাকে না, থাকে তো এই সরকারের সাথেও আছে, এরশাদের সাথে ছিল। এরশাদ কি টিকতে পেরেছিল? শেষ পর্যন্ত পারেনি। আপনি বলছেন একটু আগে যে স্টুডেন্টরা ধ্বংসাত্মক না, আমিও বিশ্বাস করি এটা, আমাদের এই তো স্টুডেন্টরা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, স্টুডেন্টদের নিজস্ব ছেলে মেয়েদের যখন হত্যা করা হলো তখন কিন্তু তারা অনেক বেশি ক্ষেপে গিয়েছে সরকারের উপর, তাই না? অর্থাৎ এখন তারা ধ্বংসটা করছে না, কিন্তু তারা যদি মনে করতো যে না, এই যে সরকার পতনের আন্দোলনে আমরা থাকবো না, আমরা শুধু কঠোর আন্দোলনে থাকবো, তাহলে কিন্তু স্টুডেন্টরা সরে আসতে পারতো আন্দোলন থেকে। ওরা তো সরে আসছে না, কারণ তারা এতটাই এখন এতটাই বিক্ষুব্ধ এই যে 50 জন মানুষকে মেরে ফেলার জন্য, তাতে করে যে সরকার পতনের আন্দোলনেরও এখন তারা অংশ। আদারওয়াইজ বিএনপি কিন্তু এত ক্ষমতা ছিল না, জামাতের ছিল না। আমার ধারণা যে আমি আমার কথাটা বোঝাতে পেরেছি। প্রথমত অবশ্যই ধ্বংসাত্মক কাজে ছিল না, কিন্তু ওরা এখন বিক্ষুব্ধ হয়ে গিয়ে এই ধ্বংসেরও অংশ হয়ে যাচ্ছে আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে 3 জনের কাছ থেকে ছোট ছোট করে মন্তব্য নিব। আমি শামসুদ্দিন আজাদ আপনার কাছে যেতে চাই, যেটি খালিকুজ্জামান স্যার খুব সুন্দর করে শেষ করেছেন, খুব সুন্দর একটি পয়েন্ট, সেটি হচ্ছে নমনীয় হওয়া। সেই প্রেক্ষাপটে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, যেটি আমার একজন দর্শক, কারণ আমি বলছিলাম যে আমি এই অনুষ্ঠানটি করার আগে অনেক রিসার্চ এবং অনেকের মতামত নিয়েছি, কারণ এত স্পর্শকাতর বিষয়, এবং আমি অনেকেই আমাকে বলেছে স্পর্শকাতর বিষয় নিয়ে তুমি টক শো করবে কিনা। আমি বলেছি এটি আমার নৈতিক দায়িত্ব মানুষের কথা জানানোর জন্য, যে যার মন্তব্য সে তার মতো করে। একজন বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থেকে অহংকার বোধ তৈরি হয়েছে, সেই দাম্ভিকতাই আজকের পরিণতি আওয়ামী লীগ সরকারের সম্পর্কে বলা হয়েছে। আপনি কি মনে করেন যে দীর্ঘদিন ক্ষমতায় আওয়ামী লীগ সরকার, আপনারা সবাই সে দাম্ভিক পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ আন্দোলনটি আজকে এত রক্ত, এত লাশ? শেষ নূপুর চৌধুরী, আপনার প্রশ্ন শেষ? জি জি, আপনি বলুন। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন সাংবাদিক, বাংলাদেশ সৃষ্টির পেছনে এই দেশের ছাত্ররাই ছিল সবচেয়ে অগ্রণী ভূমিকায়, রাইট? 69-এর গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 66-র শিক্ষা আন্দোলন, রাইট, এবং আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সমস্ত আন্দোলনে আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের ছাত্ররা ছিল আমাদের অহংকার, এবং বাংলাদেশ সৃষ্টির পিছনে আমাদের ছাত্ররাই ছিল সর্বশ্রেষ্ঠ কন্ট্রিবিউটর। এবং আজকে যারা মূল রাজনীতিতে আওয়ামী লীগে আছে, জাসদে আছে, বা কিছু বাম দলের অনেক নেতৃবৃন্দ আছে যারা, তাদের ব্যাকগ্রাউন্ড বিশাল বর্ণাঢ্য, তাদের কারণে আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমি তাদের এই জন্য ছাত্রদেরকে আমি রেসপেক্ট করি। কিন্তু আজকের ছাত্ররা, আমার খুব কষ্ট লাগে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই দেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে পথ চলার, কথা বলার অধিকার আছে। এই দেশের ছেলেরা বিসিএস করবে, এই দেশের ছেলেরা ব্যাংকার হবে, এই দেশের ছেলেরা পুলিশ হবে, এই দেশের ছেলেরা কর্ম কমিশনে যাবে। জাতির পিতা তো বলেছিল যে আমার ছেলেরা এই দেশ শাসন করবে,
এবং এদেশের যৌতুক বিহীন বিয়ের কথা বঙ্গবন্ধু বলেছেন যে বাঙালি মেয়েদের বেলি ফুলের মালা দিয়ে বিয়ে হবে, বাঙালি সন্তানরা আমার শিক্ষক হবে, আমার বিসিএস ক্যাডার হবে, আমার বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু আজকের যে ছাত্ররা, আমার খুব কষ্ট লাগে যে কোমলমতি ছাত্র যারা যারা স্কুলের ছাত্র, যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদেরকে ডিরেইল করা হয়েছে, তাদেরকে ভুল পথে চালিত করা হয়েছে। তারা না বুঝে জামাতের, বিএনপির ওই সন্ত্রাসীদের তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা ওই ভুল পথে পা দিয়েছে। না হয় আমি বলবো যে ওকে, যা হবার হয়ে গেছে। আই নেভার ওয়ান্ট এনি রক্তপাত। বাংলাদেশে আর কোনো রক্তপাত না হোক, কোনো মায়ের বুক খালি না হোক। আমি চাই যারা নেপথ্য থেকে কোটা আন্দোলন করছেন বা যারা যেটা চিন্তা করেছিলেন, সমস্ত নেগেটিভ চিন্তা বাদ দিয়ে যদি তারা কোয়াইট হয়, তারা শান্ত হয়, তারা মনে করে যে না, এটির যৌক্তিক সমাধান প্রয়োজন, তাহলে তাদের ঘরে ফিরে চলে যাওয়া উচিত। তাদের নেপথ্য নায়কদের তাদেরকে বোঝানো উচিত যে নো মোর আন্দোলন। সরকারকে আমরা সময় দিই, এবং সরকার যদি নমনীয় হয় তাহলে দুই পক্ষের মধ্যে আবার একটা স্টুডেন্টকে নিয়ে আবার বোঝাপড়া হতে পারে, বসতে পারে। এই যে সাধারণ শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান, যেটি খালিকুজ্জামান খুব সুন্দর করে বলেছেন, সরকারকে নমনীয় হতে হবে, সেই প্রেক্ষাপটে আপনাকে প্রশ্নটি করেছিলাম যে সরকারের দাম্ভিকতা ও অহংকার বোধ না, সেই দূরত্বটি কি তৈরি করছে? সরকারের দাম্ভিকতা ছাত্রদের উপর কখনো দেখাবে না। সরকারের দাম্ভিকতার কোনো সুযোগ নেই। সরকার একটি গণতান্ত্রিক সরকার। সরকার এদেশের মানুষের উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। কোনো গণতান্ত্রিক সরকারের মধ্যে দম্ভ বা অহমিকার কোনো সুযোগ নাই। আর আপনাকে একটা কথা বলি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার বাবা ৫৫ বছর বয়সে এই পৃথিবী থেকে তাকে চিরবিদায় নিতে হয়েছে সন্ত্রাসীদের হাতে, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের গুলিতে। কিন্তু সে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার জনক, তারই কন্যা। সুতরাং তার জীবনটা গণতান্ত্রিক এবং বর্ণাঢ্য। সে কখনো গণতন্ত্রের বাইরে স্বৈরাচার চর্চা করতে পারে না। তার মতো দয়ালু এবং সহৃদয়বান একজন নারী নেত্রী বাংলাদেশে দ্বিতীয়টি নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার উত্তরটি পেয়েছে। আমার একদম অনুষ্ঠান শেষ করতে হবে। উপসংহারে যদি জান্নাতুল ইসলাম একটু ছোট্ট করে বলতে হবে, আমার একদম সময় স্বল্পতা। কি বলবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে? আপনি যে কোনো প্রশ্নের আলোকেই আপনার উত্তরটি দিতে পারেন। না, ওই যে ওইটাই আর কি, যে মানে নমনীয় হওয়ার তো অনেক পন্থা আছে। যেভাবে মানে আওয়ামী লীগের একজন হয়ে উনি যেভাবে বললেন আর কি, যে যা হয়েছে হয়েছে, এটা কোনো সমাধান মোটেও না। যা হয়েছে তার দায়ভার নিতে হবে, এবং যারা ক্ষমতায় আছে তাদের হৃদয় বা তাদের মডেল বা তাদের মোরালিটি বা তাদের ইথিক্স এইখানে প্রতিষ্ঠা পাবে যদি তারা সে দায়ভারটা নেয়। তারা অন্যায় না করলেও সে দায়ভারটা তাদেরই নিতে হবে, কারণ এই পরিস্থিতি না ক্রিয়েট হওয়ার পিছনে তাদেরই সবচেয়ে বড় ভূমিকা পালন করার সুযোগ ছিল। এখন যেটা আবারও একই কথা বলবো, যে যেহেতু গণতান্ত্রিক চর্চা করার মতো শক্ত কোনো অপোনেন্ট নাই, তার ফলে মানে এখন যে উনি একজন আওয়ামী লীগের লিডার, উনিও বলছেন, এবং যারা সরাসরি পাওয়ারের সাথে যুক্ত তারাও একইভাবে হয়তো চিন্তা করেন যে উই আর সো রাইট, মানে বাতির নিচে যে অন্ধকার সেটা ওনারা দেখতেছেন না। আসলে এটা কিন্তু ক্ষতিটা সারা বাংলাদেশে যেমন হচ্ছে, ওনাদেরও ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা দেখতে পাচ্ছে না, যার কারণে এটা সমাধান আসলে নাই। সমাধান এটাই যে আসলে একটা বড় ধরনের পরিবর্তন আসতে হবে, না হয় এরকম ভাবে চলতে থাকবে। প্রেসার প্রেসার, অপারেশন অপারেশন, এন্ড ওয়ান টাইম ইট উইল বাস্ট এন্ড ইট উইল ক্রিয়েট এ বিগ চেঞ্জ। ছোট্ট করে, একদম ছোট্ট করে ছোট্ট করে যদি বলি, আমরা যারা এই কথাগুলো আসলে চর্বিত চর্মন মনে হয়, আমরা যারা স্বাধীনতার যুদ্ধের জন্য জীবন নিয়ে এই 14 বছর বয়সে গিয়েছিলাম, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা চাই না এই দেশে মৌলবাদীরা ক্ষমতায় আসুক, কিন্তু যেই ধারায় দেশটা আগাচ্ছে, আওয়ামী লীগ যদি নমনীয় না হয় তাহলে এটা টু লেট হয়ে যাবে। তাদের এই যে ভুল, এটা
মানে শুদ্ধ করার জন্য, তখন তাদের পস্তাতে হবে, আমাদেরও পস্তাতে হবে এই জন্য, যেটা একটা ভুল শক্তির হাতে দেশ যাবে বলে আমি খুব শঙ্কিত। শামসুদ্দিন আজাদ একদম ছোট্ট করে, কারণ আমার একদম সময় নেই। ওকে, না আপনাকে আচ্ছা আমি শেষে একটি কথাই বলবো। আমি কিন্তু লেখক তো, আবার আমি ডকুমেন্ট রাখি। আপনাকে একটা জিনিস দেখাই। ডু ইউ সি দিস পিকচার? দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো পূর্ণিমা, যাকে 2001 সনে প্রকাশ্যে দিবালোকে বিএনপির সন্ত্রাসীরা দর্শন করেছিল। এটা হলো বি এওয়ার অফ বাংলাদেশ। ফার ইস্ট ইকোনমিক রিভিউতে এই ছবিটা আসছে 2001 সনে, যখন বিএনপি ক্ষমতায় ছিল। তখন আজকের মতো, আজকের যারা জামাত প্রকাশ্যে দিবালোকে তালেবান বলে নিজেদেরকে ঔদ্ধত্য দেখায়, 2001 সনে তারা AK-47 রাইফেল হাতে নিয়ে স্লোগান দিয়েছিল, বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান। এবং এই যে লাশটা দেখছেন পোড়ালাস, এটা হলো চট্টগ্রামের নাজিরহাট কলেজের প্রিন্সিপাল গোপাল কৃষ্ণ মহুরী। তাকে প্রকাশ্যে দিবালোকে তার বাসায় গিয়ে তার মস্তকে গুলি করে ছাত্র দলের সন্ত্রাসীরা হত্যা করেছিল। আজকে বাংলাদেশকে আবার সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে খুব সিরিয়াসলি। বাট সেই অবস্থা যাতে ফিরিয়ে নিতে না পারে, আওয়ামী লীগকে এবং সরকারকে কঠোর ভূমিকা অবতীর্ণ হতে হবে। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতে নিরাপদ, এবং তিনি গণতন্ত্রের মানুষ কন্যা। এবং অসংখ্য ধন্যবাদ। জি, শামসুদ্দিন আজাদ এবং মোহাম্মদ খালিকুজ্জামান এবং জান্নাতুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমাদের সাথে শুরু থেকে প্যানেলে ছিলেন। সবার মতামত নিয়েছি, বিশ্লেষণ নিয়েছি। দিন শেষে একটি কথাই বলতে চাই, আর কোনো রক্ত দেখতে চাই না, এটাই স্বাভাবিক। কারণ আমরা যে মায়ের কোল থেকে সন্তানের মৃত্যু হচ্ছে, তার যে আহাজারি, আপনারা সবাই এখানে সন্তান আছে, আমরা জানি সেই কষ্টটি কি। তো সেই কষ্টে আমরা এখানে কষ্টে আছি, সেটি সরকার প্রধান থেকে সবাইকে বুঝতে হবে। সাধারণ মানুষের স্বজন হারানোর যে আহাজারি, সেই গল্পগুলো, সেই কান্নাটি কিন্তু শুনতে হবে। আর যিনি ক্ষমতায় থাকেন তাকে বেশি করে শুনতে হবে, কারণ তিনি অনেক কিছু করতে পারেন আমাদের মতো সাধারণ মানুষের চেয়েও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শক আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখেছেন। আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, তবে আমাদের বিশ্লেষণও থাকে, কারণ আমরা সবসময় চেষ্টা করি এই বিশ্লেষণের মাধ্যমে আপনাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরতে। তবে এই অনুষ্ঠানটিতে আমার যারা সম্মানিত অতিথি ছিলেন, যারা যে বক্তব্য রেখেছেন সেটি তাদের নিজস্ব মতামত, নিজস্ব বক্তব্য, কারণ আমি চেষ্টা করেছি সবার মন্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তবে দিন শেষে এখানে যারা যে দলেরই